অন্ধকার ঘর, বাতাসে স্যাঁতস্যাঁতে ঘ্রাণ, ধাতব কিছু ঘষার কর্কশ শব্দ। চারজন বখাটে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। চোখের সামনে কালো কাপড় বাঁধা, ফলে কিছুই দেখা যাচ্ছে না। কেবল শোনা যাচ্ছে গুটি গুটি পায়ের শব্দ, কেউ ধীরে ধীরে তাদের চারপাশে হাঁটছে। একজন গলা শুকিয়ে আসা ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, কে আছো? আমাদের ছেড়ে দাও, প্লিজ। আমরা কিছু করিনি। কিছু করিসনি? একটা গম্ভীর, বরফ ঠান্ডা কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো। অন্ধকারে চোখ দুটো হিমশীতল বরফের মতো জ্বলছে। ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো আরুষ। একটা চেয়ার টেনে বসল, সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল তাদের মুখের সামনে। মেয়ে দেখলে গলায় খুব সুর আসে না? চিৎকার করে গান গেয়ে শোনা। একজন ছেলেকে সামনে টেনে আনা হলো। সেই ছিল গানের মূল গায়ক। সবার প্রথমে সুর তুলেছিল। মেহেরের দিকে এর ইঙ্গিত ছিল সবচেয়ে বেশি। ছেলেটার চোখমুখ আতঙ্কে বিবর্ণ, শরীর কাঁপছে। আরুষ তাকিয়ে রইল। তারপর হঠাৎ পায়ের ফাঁকে এত জোরে একটা লাথি মারল, ছেলেটা যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল। গান শোনা, উদ্ধৃতি চিহ্ন, গর্জন করে উঠল আরুষ। স্বরটা এত তীক্ষ্ণ আর শক্ত ছিল যে ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। চোখ বাঁধা থাকায় কাউকে দেখা যাচ্ছে না। আরুষের গর্জন শুনে আতঙ্কে কেউ কথা বলতে পারছে না, প্রাণ যাই যাই অবস্থা। শুধু দ্রুত শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। আমার কাছে দুইটা অপশন আছে। হালকা একটা খটখট শব্দ, হয়তো কোনো লোহার যন্ত্র তুলে নেওয়া হয়েছে। এক, তোদের হাত পা কেটে ফেলে দেই, যেন ভবিষ্যতে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে মনে পড়ে। কি বলিস? কেউ একজন শ্বাসরুদ্ধ কণ্ঠে বলে উঠল। না না, প্লিজ, আমাদের ছাইড়া দেন। আমাদের ভুল হয়ে গেছে ভাই। দুই, আরেকটা থমথমে মুহূর্ত। তোদের এমন শিক্ষা দেব, সারা জীবন মনে থাকবে। এরপর ধারালো ছুরির ফলার ঠান্ডা স্পর্শ একজনের ঘাড়ে লাগল। ছেলেটা চিৎকার দিয়ে উঠল, পুরো শরীর কাঁপছে। আল্লাহ, মাফ করে দেন ভাই, প্লিজ। অন্যরা তখনই কান্নায় ভেঙে পড়ল। আরুষ শান্তভাবে বলল, ভয় পেয়েছিস? কারো মুখ দিয়ে শব্দ বেরোলো না। ভালো, এই ভয়টাই তোদের শিক্ষা হয়ে থাকবে। এরপর থেকে মনে রাখবি, রাস্তার কারো বউয়ের দিকে তাকালে তোদের হাত পা আর ওটা জাস্ট পিষে ফেলবো কুত্তার বাচ্চা। উদ্ধৃতি চিহ্ন। কয়েক সেকেন্ডের জন্য ঘর নিস্তব্ধ। তারপর, ওদের ছেড়ে দাও। হুট করে ওদের হাতের ও বাঁধন খুলে দেওয়া হলো। চরম ভয় আর আতঙ্ক নিয়ে ওরা চারদিকে তাকালো। ধোঁয়াটে লাইটের নিচে দাঁড়িয়ে আছে একদল মুখোশধারী লোক। আর পাশের টেবিলে রাখা আছে একটা ভেজা কাপড়, যা রক্তের মতো দেখতে লাগছে, যদিও ওরা জানে না সেটা আসলেই রক্ত কিনা। আরুষ এক ঝলক ওদের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। শীতল হুমকি দিয়ে বলল, ভালো ছেলে হয়ে থাকবি, না হলে। সে ছুরিটা টেবিলে গেঁথে দিল। ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করছে, মুখোশধারী গার্ডরা ওদের ধরে নিয়ে গেল। হয়তো ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। এই রাতের ঘটনা সারাজীবন ওদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে। _41। ঘড়ির কাঁটার মৃদু শব্দ বাতাসে ভাসছে। মেহের ধীরে ধীরে আলমারি খুলে লোকারের সামনে দাঁড়ায়। চোখে সতর্ক, মনে অজানা উত্তেজনা। মেহের হাতে তুলে নেয় সাবানের ছাপ দিয়ে তৈরি করা আরুষের লকেটের ডুপ্লিকেট লকেট। আরুষের লকেট সাধারণ লকেটের মতো নয়। মেহেরের সিক্স সেন্স বলছে এটা দিয়েই লকার খুলবে। উত্তেজনায় শ্বাস আটকে আসে ওর। এটা যদি না কাজ করে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার সময় নেই। লোকারের তালার ফুটোয় লকেট রূপী চাবিটি প্রবেশ করিয়ে ঘোরাতেই খট শব্দে লোকারের দরজা সামান্য ফাঁক হয়ে যায়। মেহের দ্রুত চারপাশে তাকালো, কেউ নেই। বুকের ধুকধুকানি বাড়ে। ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজা ঠেলে খুলে দেয় সে। ভেতরে সারি সারি কাগজপত্র, কয়েকটি ফাইল, বিভিন্ন সাইজের ছুরি ও বন্দুক। মেহেরের দৃষ্টি বন্দুকের উপর আটকে যায়। ঠান্ডা ধাতব অস্ত্রগুলো নিঃশব্দে পড়ে আছে, কিন্তু এগুলোর অস্তিত্ব পুরো ঘরকে কেমন হিমশীতল করে দিয়েছে। মেহেরের শ্বাস ভারী হয়ে আসে। হাতের তালু ঘামতে শুরু করেছে। ছুরি, বন্দুক, বুকের ভেতর ধুকপুক শুরু হয়। এতদিন যা শুধু সন্দেহ ছিল, আজ তা নগ্ন বাস্তবতা হয়ে দাঁড়িয়ে আছে। এইসব অস্ত্র উনি কেন রাখে? বুকে শীতল স্রোত বয়ে যায়। মেহেরের হাত অনিচ্ছাসত্ত্বেও ধীরে ধীরে বন্দুকের দিকে এগিয়ে যায়। আঙুল ছোঁয়াতেই হিমশীতল ধাতব স্পর্শে সারা শরীর শিউরে ওঠে। মুহূর্তেই হাত সরিয়ে নেয় মেয়েটা। কিন্তু কৌতূহল ওকে ছাড়ে না। আচ্ছা, এটা কি আসল? মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আবার হাত বাড়ায় মেহের। এবার একটু বেশি শক্ত করে স্পর্শ করে বন্দুকের হাতল। গলার কাছটা শুকিয়ে আসে। বুকের ধুকধুকানি বাড়তে থাকে। একটা ভয় মনের কোণে খচখচ করে। হঠাৎ যদি গুলি বেরিয়ে যায়?
বুকের বাদিকে চিনচিনে একটা অনুভূতি হয়। ভয়, নাকি অন্য কিছু? মেহের বন্দুকটা তুলতে যায়, আবার ভয়ও পাচ্ছে। কিন্তু আজ পিছিয়ে যাবে না। লম্বা শ্বাস টেনে বুকে সাহস সঞ্চয় করে মেহের ধীরে ধীরে বন্দুকটা তুলে নেয় হাতে। ওজন বেশি না, কিন্তু একটা অদ্ভুত ভার হাতে নেমে আসে। আঙুল ট্রিগারের আশেপাশে যেতেই শ্বাস বন্ধ হয়ে আসল ওর। মেহের জানে, এই অস্ত্র বহু জীবন প্রদীপ নেভানোর ক্ষমতা রাখে। হয়তো আরুষ নিজে এটার ট্রিগার টেনেছে, কে জানে কতবার। ও দ্রুত বন্দুকটা নামিয়ে রেখে দেয় যথাস্থানে। আঙুলের ডগা জমে আসছে, শরীরে কাঁপুনি ধরেছে। এরপর ফাইলগুলোর দিকে নজর দেয়। মেহের এক মুহূর্ত থেমে যায় বিষম ভাবনায়। কি থাকতে পারে এখানে? সে হাত বাড়িয়ে ফাইল তুলে নেয়। ফাইলের প্রথম পৃষ্ঠা উল্টায়। চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। ভেতরে রাখা কয়েকটা ছবি, প্রতিটির উপর তীক্ষ্ণ লাল ক্রস আঁকা। প্রথম ছবিতে একজন মহিলা, তার শক্ত চোয়াল, ঠোঁটের কোণে কুটিল হাসি। গায়ের রং দুধে আলতা হলেও মুখের অভিব্যক্তি অদ্ভুত অশুভ। মেহেরের ভেতরে এক অজানা শীতল স্রোত বয়ে যায়। এই মহিলার চাহনি এত অস্বস্তিকর কেন ঠেকেছে তার? দ্বিতীয় ছবি কোনো এক যুবকের। বয়স আনুমানিক আরুষের মতোই। ক্লিন শেভড, চোখের মনি একটু ঘোলা। তার কুচকানো ভ্রু আর ঠোঁটের সামান্য বাঁকানো কোণ। ছেলেটার চেহারায় কেমন যেন শয়তানি আভা। কেন তা মনে হচ্ছে মেহেরের ভেতর মন জানে না। এরপরের ছবিটা এক মধ্যবয়সী লোকের। উজ্জ্বল ফর্সা ত্বক, গালে ছোট ছোট দাড়ি। চোখের দৃষ্টি বাজপাখির মতো তীক্ষ্ণ। ছবিতে সে কারো দিকে তাকিয়ে আদেশ করছিল। এমন সময় ক্লিক করা হয়েছে। আরও কয়েকটা ছবি রয়েছে ফাইলে, প্রতিটিই অচেনা মুখ। আচ্ছা, এরা সবাই কি আরুষের শত্রু? একটা দুটো থাকা স্বাভাবিক, তার এতগুলো শত্রু কিভাবে হয়? কোন কাজের সঙ্গে যুক্ত সে? ফাইলে আরও পাওয়া গেল কিছু কনস্ট্রাকশন ম্যাপ, খুব অদ্ভুত দেখতে সেটা। ছোট ছোট খোপ খোপ ঘর টানা, যেন জটিল কোনো স্থাপনার নকশা। না বাড়ি, না অফিস। তবে কি? মেহের ফাইলে আরও পায় প্রায় 8 বছর আগের খবরের কাগজের কিছু টুকরো। কাগজে শিরোনাম বড় বড় হরফে ছাপা। শহরের সবচেয়ে বড় শিল্পপতি আজ সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আরও কিছু রিপোর্ট, কোথায় কয়জন সাংবাদিক খুন হয়েছে, কখন কোন সন্ত্রাসী ধরা পড়েছে। সব। মেহের মনোযোগ দিয়ে খুঁতে খুঁতে দেখছিল কাগজগুলো। এমন সময় তার চোখে আটকে যায় নৌশাদ হোসাইন নামখানায়। তার বাবার নাম। মেহেরের বাবার কার অ্যাক্সিডেন্টের খবর ছাপা হয়েছিল কাগজে। কেননা খুব নামকরা সাংবাদিক ছিলেন তিনি। কিন্তু তার বাবার মৃত্যু সংবাদের কাটিং আরুষ তার ফাইলে সংরক্ষণ করে কেন রেখেছে? কি স্বার্থে? মেহেরের আঙুল জমে আসে, শ্বাস ভারী হয়ে ওঠে। মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরছে। তার বাবার মৃত্যু সংবাদ আরুষের সংগ্রহশালায় কি করছে? আরুষ কেন এটা রেখে দিয়েছে? মেহেরের নিঃশ্বাস আটকে আসছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য, যার উত্তর কেবল আরুষ দিতে পারে। আন্ডারস্কোর 42। ছাদে দাঁড়িয়ে আছে শক্তিশালী এক ছায়া মূর্তি। সন্ধ্যার আকাশ তখন শেষ বিকেলের রং মিশে গিয়ে ধীরে ধীরে ঘনকালো হয়ে আসছে। শহরের পটে গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব মিলিয়ে ব্যস্ত পরিবেশ, যার কোনো বাধা নেই। বাতাসে হালকা শীত শীত আমেজ, কিন্তু আরুষের ভেতরে আগুন জ্বলছে। পকেট থেকে মুঠোফোন হাতড়ে পরিচিত নম্বরে ডায়াল করল সে। ওপাশে তার সবচেয়ে বিশ্বস্ত অনুচর অপেক্ষায় আছে পরবর্তী নির্দেশের। শোনো, আরুষ ঠান্ডা গলায় বলল। 24 ঘন্টার মধ্যে রশিদ খন্দকারের প্রতিটা মূল লোকের অবস্থান আমার জানা চাই। কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, এভরিথিং, একটা দাগও যেন মিস না যায়। গট ইট? ইয়েস বস। রশিদের মূল ফাইন্যান্স ডিরেক্টর কাল রাতেই দেশের বাইরে যাচ্ছে। না, যাবে না। আরুষ সিগারেট ঠোঁটে চেপে ধরল, তারপর ধীরগতিতে আগুন জ্বালাল। সন্ধ্যার বাতাসে ধোয়ার সর্পিল আঁকিবুকি কেটে মিলিয়ে গেল। ওকে নাই করে দাও, এমনভাবে নাই করো পাতাল থেকেও যেন খুঁজে না পায়। উদ্ধৃতি চিহ্ন। ওপাশ থেকে সম্মতিসূচক কণ্ঠ ভেসে এলো। জি বস। কিন্তু রশিদের অন্য ব্যবসা? আরুষ এবার সামনের রেলিংয়ে কনুই রেখে দূরের শহরটার দিকে তাকালো। মানুষের চলাচল, কারো ব্যস্ততা, কারো উদাসীনতা, কিন্তু একটি কাকপক্ষীও জানে না, এই শহরের ক্ষমতাধারী ছায়াগুলোর সৃষ্টি কোথায়। একটা করে থামবে, আস্তে আস্তে, যেন বুঝতেও না পারে কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ। প্রথম ধাক্কাটা পড়বে শিপমেন্টে। পোর্ট থেকে কোনো পণ্য ছাড়বে না। কন্টেইনার কোথায় হারিয়ে যাবে কেউ জানবে না। সমস্যা নেই, বসো। আর বাকিটা? আরুষের ঠোঁটের কোণে একপাশে হালকা হাসি ফুটে উঠল। তারপর, ওর আত্মবিশ্বাস চুরমার করে দাও।
যেন বুঝতে পারে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু খেয়াল রেখো, ও যেন বুঝেও বুঝতে না পারে আসল কালপ্রিটকে। রাতের ঘুম হারাম করে দাও। এটুকু বলেই ফোনটা কেটে দেয় আরুষ আরেকটা গভীর শ্বাস নেয়। শহরটা যেমন ছিল তেমনই আছে। সন্ধ্যার অন্ধকার একটু একটু করে গাঢ় হচ্ছে, আর তার সাথে সাথে কারো ধ্বংস ঘনিয়ে আসছে। _43 আঙ্কেল আপনাকে আমার দেখভালের জন্য রেখে গেছেন তাই তো, মঞ্জুর আঙ্কেল? মঞ্জুর হালকা মাথা দুলিয়ে বলল, জি ম্যাডাম। আমি যা বলবো সব শুনবেন? যে কোনো অর্ডার? মঞ্জুর মাথা নিচু করে বলল, অবশ্যই ম্যাডাম, খুশি মনে পালন করব। মেহের চুপ করে রইল কয়েক মুহূর্ত। এরপর সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, মিস্টার শেখ আসলে কে? মঞ্জুরের মুখ মলিন হয়ে গেল। গলায় যেন কিছু আটকে গেল তার। একটু কেশে নিয়ে বলল, স্যার কে? আমি সবাই জানি ম্যাডাম। না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমার থেকে অনেক কিছু লুকানো হচ্ছে। মঞ্জুর কপালে ভাঁজ ফেলল, গলার স্বর কঠিন করে বলল, কি লুকাবে? কে লুকাবে? আপনি বেশি ভাবছেন, ম্যাডাম। মেহের ঠান্ডা গলায় বলল, উনার টর্চার শেল কোথায়? মঞ্জুর থমকে গেল। শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার। মঞ্জুর কেঁপে উঠল হালকা। টর্চার শেলের নাম সে আগেও বহুবার শুনেছে। কখনো যায়নি, হদিস পায়নি, তবে জানে সেখানে বিশ্বাসঘাত করা শেষবারের মতো যায়। টর্চার শেল? মেহের তার চোখে চোখ রাখল। হ্যাঁ, আমি জানি আছে। কিন্তু কোথায়? মঞ্জুর চোখ নামিয়ে ফেলল, ঠোঁট চেপে ধরল। আমি জানি না, ম্যাডাম। জানেন না, নাকি বলতে চাইছেন না? মঞ্জুর এবার মুখ তুলল। মেহেরের চোখে একরকম শীতল অথচ বিদ্ধ করা দৃষ্টি। মঞ্জুর দীর্ঘশ্বাস ফেলল। আপনি এসব থেকে দূরে থাকুন, ম্যাডাম। কিছু কথা জানা মানেই বিপদ ডেকে আনা। মেহের হাসল, তবে সেই হাসির মধ্যে কিছু একটা ছিল। রহস্য, দৃঢ়তা বা অন্য কিছু? বিপদ, কার জন্য? আমার, না আরুষ শেখের? মঞ্জুর কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মাথা নেড়ে বলল, আপনার জানা দরকার নেই ম্যাডাম। এটাই আপনার জন্য ভালো হবে। মেহের হাসল, কৌতূহল চাপা দিয়ে ঠান্ডা স্বরে বলল, ভালো? কার জন্য ভালো আঙ্কেল? আমার, না তার? মঞ্জুর করুণ চোখ তাকালো। মেহেরের দৃষ্টি একটুও নরম হয়নি। ম্যাডাম, কিছু সত্য জানলে জীবন জটিল হয়ে যায়। আমি ভয় পাই না, আমাকে সত্যি জানতেই হবে। মঞ্জুর অসহায়ভাবে এদিক ওদিক তাকালো, যেন আশপাশে কেউ শুনছে কি না বোঝার চেষ্টা করল। তারপর ফিসফিস করে বলল, টর্চার শেলের কথা আপনি কোথায় শুনলেন? মেহের ঠোঁট চেপে হাসল। যে নামে এত ভয়, সে নাম কোথাও না কোথাও তো থাকবেই, তাই না? মঞ্জুর দীর্ঘশ্বাস ফেলল, মাথা নিচু করল কিছুক্ষণ, তারপর বলল, ওটা শুধু বিশ্বাসঘাতকদের জন্য ম্যাডাম। আপনি সেখানে যেতে পারবেন না। তাহলে আমি যদি বিশ্বাসঘাতক হই, আমাকেও কি সেখানে পাঠানো হবে? মঞ্জুর চমকে উঠল, ম্যাডাম, এসব বলবেন না। মেহের থামল না। উত্তর দিন আঙ্কেল। মঞ্জুর কাপা গলায় বলল, আপনি কখনো বিশ্বাসঘাতক হবেন না ম্যাডাম। আর যদি হই? মঞ্জুর আর মুখ খুলল না। কেবল চোখ নামিয়ে ফেলল, যেন উত্তরটা সে নিজেও জানে, কিন্তু মুখে আনতে ভয় পায়। মেহের কিছুক্ষণ মঞ্জুরের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, টর্চার শেল কোথায়, আঙ্কেল? মঞ্জুর এবার উঠে দাঁড়ালো। আমি এই বিষয়ে বলতে পারবো না, ম্যাডাম। দয়া করে এই বিষয়ে আর প্রশ্ন করবেন না। মেহের উঠে দাঁড়িয়ে তার সামনে গিয়ে বলল, নীরবতা কিচ্ছু লুকাতে পারবে না, আমি সত্যিটা জেনেই ছাড়ব। মঞ্জুর এক মুহূর্ত মেহেরের চোখে তাকিয়ে থাকল। তারপর একটানা নিঃশ্বাস নিয়ে বলল, সত্য কখনো কখনো খুব তেতো হয় ম্যাডাম। সব দিকে আগুন ধরায়। মেহেরের ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ফুটে উঠল। আগুন নেভাতে নয়, জ্বালাতেই এসেছি আমি। মঞ্জুর স্তব্ধ হয়ে গেল। মেহেরের কথাগুলো যেন তার রক্তের ভেতর ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ ঢেলে দিয়েছে। এক মুহূর্ত মেহেরের চোখের দিকে তাকিয়ে রইল সে, তারপর ধীরে ধীরে বলল, আপনি জানেন না, আপনি কি চাইছেন, ম্যাডাম? মেহের ঠান্ডা গলায় উত্তর দিল, হয়তো জানি না, কিন্তু জানতে চাই। মঞ্জুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সে দ্রুত এদিক ওদিক তাকিয়ে নিয়ে গলার স্বর আরো নিচু করল, আপনার চারপাশে অনেক কান আছে ম্যাডাম। সব জায়গায় কথা বলা যায় না। মেহের সে কথার উত্তর না দিয়ে গম্ভীর স্বরে বলল, 2 দিন সময় দিচ্ছি আপনাকে। ঠিকানা বের করুন, যে পাতালেই হোক না কেন। আমার চাই আঙ্কেল। উদ্ধৃতি চিহ্ন। ম্যাডাম, আকুতির সুরে, এটাই আমার শেষ কথা। উদ্ধৃতি চিহ্ন।
44। রাত গভীর হয়েছে। বন্দরের লোহার গেটের বাইরে কয়েকটা ড্রামট্রাক দাঁড়ানো, ভিতরে বিশাল কন্টেইনার বোঝাই মালামাল। রশিদ খন্দকারের ব্যবসার একটা বড় চালান আজ এখান থেকে ছাড়বে। শিপিং কোম্পানির নামী কর্মকর্তারা তদারকিতে আছে, নিশ্চিন্তে সবকিছু যাচাই করে ছাড়পত্র দিচ্ছে। দূরে অন্ধকারে ঢাকা কোনো এক সীমানায় কয়েকজন ছায়ার মতো দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছে। একেবারে নিঃশব্দ, শুধু অপেক্ষা করছে সঠিক মুহূর্তের জন্য। 4টে ট্রাক বোঝাই করার পর ট্রাকচালকরা গম্ভীর মুখে গাড়িতে উঠে বসে স্টার্ট দিয়ে বেরোতেই যাবে ওই সময় হঠাৎ করে একদল কালো হুডি পরা লোক সামনে এসে দাঁড়ায়। সংখ্যায় অনেক, তাদের মুখ ঢেকে রাখা, হাতে সাইলেন্সার লাগানো, গান চকচক করছে। গাড়ি থেকে নাম, কঠিন নির্দেশের স্বরে। চালক ভয় পেয়ে নামতে দেরি করল, সঙ্গে সঙ্গেই একজন এসে গলায় ছুরি ধরে। মুহূর্তেই সে নামল, হাত তুলে নত স্বীকার করে নিল। বাকি ট্রাকচালকের একই অবস্থা। আশেপাশের কিছু শ্রমিক টের পেয়েও মুখ খোলার সাহস পেল না। একজন দ্রুত কেমিক্যাল দিয়ে কন্টেইনারের তালা গলালো, তার ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য সিল করা বাক্স। প্রত্যেক ট্রাকে 2 জন করে লোক ভেতরে ঢুকে চেক করে নিশ্চিত করল, এটাই রশিদের মাল। নিয়ে যাও, কড়া নির্দেশ এলো ওয়াকিটকি থেকে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো ট্রাকের মাল অদৃশ্য হয়ে গেল। বন্দরের সিসিটিভি ফুটেজ হঠাৎ করেই ধোঁয়াশার মধ্যে ডুবে গেল, কয়েক মিনিটের জন্য কিছুই দেখা গেল না। ক্যামেরা ব্লক দেখে এই পুরো ঘটনার পরপর রশিদের লোকজন সেখানে পৌঁছায়। তারা এসে দেখে শিপমেন্ট উধাও, ট্রাক চালক গলায় ছুরির দাগ নিয়ে কাঁপছে। এই সব কিভাবে হলো? কেউ কোনো উত্তর দিতে পারে না। কিছুক্ষণ পর রশিদের ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে নিঃশব্দে একটা কথাই শুধু শোনা যায়, স্যার, মালামাল উধাও। রশিদ খন্দকার ফোনের ওপাশের কণ্ঠটা শোনার পর মুহূর্তের জন্য কিছু বলতে পারল না। ঠান্ডা, তীক্ষ্ণ সেই কণ্ঠে ভয় নেই, রাগ নেই, শুধু নিখুঁত নিয়ন্ত্রণ। সে উঠে দাঁড়ায়, টেবিলে রাখা গ্লাসটা হাতের আঘাতে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। রুমের ভেতর থাকা 2জন দেহরক্ষী সতর্ক হয়ে উঠল। উধাও মানে কি? রশিদের কণ্ঠে আগুনের মতো প্রখরতা। ওপাশ থেকে তার লোক জবাবে জানায়, হ্যাঁ, বসো। বন্দর থেকে বেরোনোর আগেই নিয়ে গেছে ওরা। সিসিটিভি হ্যাকড ছিল, কোনো ফুটেজ নেই। রশিদের কপালের শিরা দপদপ করতে লাগল। কে করেছে? নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু এটা কোনো সাধারণ কাজ নয়। খুব পরিকল্পনার সাথে করা হয়েছে স্যার। এমন কেউ, যে আমাদের প্রতিটা গতিবিধি জানে। রশি জানে, এমন কৌশলী কাজ খুব কম লোকই করতে পারে। কিন্তু এর মানে কি? সে কি কোনো নতুন শত্রুর মুখোমুখি হচ্ছে? নাকি পুরনো কেউ তাকে অন্ধকার থেকে তাক করেছে? মনে একটা নাম চকচক করে উঠল, আরুষ। কিন্তু সেটা কি সম্ভব? আরুষ কখনো ওর ব্যবসার দিকে নজর দেয়নি। ছোট ছোট কাজেই কেবল বাধাপ্রাপ্ত হয়েছে আরুষের দ্বারা। কাউকে অযথা গুতনোর স্বভাব আরুষের নেই। বরং সেই আরুষের পেছনে আদাজল খেয়ে লেগেছে। এতদিন পর কি আরুষ সত্যি তার ব্যবসায় থাবা বসাতে পারে? রশিদ শ্বাস নিল ধীরে ধীরে। খুঁজে বের কর। খুঁজে বের না করা পর্যন্ত ঘুমাবি না। আর হ্যাঁ। সে 1 সেকেন্ড থামল, তারপর কণ্ঠে হুমকি মিশিয়ে বলল, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, তাকে সেখানেই গুলি করবি। ওপাশ থেকে সম্মতি জানিয়ে ফোন কেটে দেওয়া হলো। রশিদ বাংলোর বিশাল বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে রাত গভীর হয়েছে। বাতাস শীতল। কিন্তু তার মনে ভীষণ অস্থিরতা। কোটি কোটি টাকার হিরোইন, ড্রাগ, ইয়াবা উধাও করে দিয়েছে কেউ। সেখানে রশিদের নাম ষষ্ঠ। ছবি তুলে একবার পোস্ট করে দিলেই তার মন্ত্রী হওয়ার স্বপ্ন চিরতরে শেষ। রাজনীতির ময়দানে কত কাঠখড় পুড়িয়ে আজকের অবস্থান। বছরের শেষে নির্বাচন। শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুবে গেলে সব শেষ। সব। কিন্তু রশিদ খন্দকার তখনও জানে না, এটা তার বরবাদির শুরু মাত্র। _45। আমার বাবাকে আপনি চেনেন মিস্টার শেখ? না চেনার কিছু নেই। শ্বশুরমশাই ফেমাস মুখ। মেহের ভেবেছিল আরুষ অস্বীকার করবে। বিনা প্রতিক্রিয়ায় আরুষের স্বীকারোক্তি। মেয়েটা অবাক হয়ে যায়। আমায় বলেননি কেন? জানতাম না তুমি উনার মেয়ে। উদ্ধৃতি চিহ্ন। আমার বাবার সাথে আপনার কোনো লিঙ্ক ছিল? মেহের ভাবল আরুষ বোধহয় এবার প্রশ্ন করবে। তার ধারণা ভুল করে দিয়ে আরুষ শার্ট বদলাতে বদলাতে উত্তর দিল, সরাসরি কোনো লিঙ্ক ছিল না। তোমার বাবা আমায় চিনতেন না, কিন্তু আমি তাকে ভালোভাবেই চিনতাম। উদ্ধৃতি চিহ্ন। বাবার মৃত্যু সম্পর্কে আপনি কিছু জানেন? আরুষ হেসে জবাব দেয়, হঠাৎ জামাই শ্বশুর নিয়ে পড়লে কেন মেয়ে? বাসায় বসে বোর হচ্ছ তাই মাথায় সারাক্ষণ প্রশ্ন ঘুরে। এদিকে এসো। বলতে দেরি হলেও মেহেরকে কাছে টেনে নিতে দেরি হলো না আরুষের।
মেহেরেকে কোলের উপর বসিয়ে নিয়ে ঘাড়ে মুখ গোজে সে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে শরীরের ঘ্রাণ নেয়। নেশামিশ্রিত আধো আধো কণ্ঠে বলে, তেজ, কৌতূহল, প্রশ্ন তোমার রক্তে মিশে আছে। কিন্তু মাঝে মাঝে থেমে যেতে হয় জান। তুমি আগুন হয়েও পুড়ে যাবে, চোখের জলে মুছে যাবে, পাগল হয়ে মারা যাবে, নিজের অস্তিত্ব ভুলে যাবে। প্লিজ এখানেই থেমে যাও। আমায় অন্ধকারে কেন রাখতে চান আপনি? আপনার মধ্যে এত রহস্য কেন মিস্টার শেখ? আপনি কে? উদ্ধৃতি চিহ্ন। আমি অন্ধকার, তুমি আলো। অন্ধকারে আলো পড়লে অন্ধকারের অস্তিত্ব মিশিয়ে হয়ে যায় মেহেরজান। তুমি আমার শ্বেতপদ্ম। কেন কালো গোলাপ তুলে ফোটাচ্ছ কাটা, ঝাড়াচ্ছ রক্ত? তুমি আমার শ্বেতপদ্ম হয়েই থাকো না। আপনি অন্ধকার আমি বোধ করি, কিন্তু কতটা ঘন আধারে আপনি আচ্ছাদিত তা জানি না। যদি কখনো জেনে ফেলি আপনার অন্ধকার জীবন নরকদ্বারের সমান, তবে সে মুহূর্তে আপনার শেষ হবে আমার হাতে। পাপ কাউকে ছাড়ে না। কঠোর সুরে আরুষ এক মুহূর্তের জন্য চুপ মেরে যায়। পাপবোধ তাকে ভয় পাওয়ায় না যতটা ভয় সে মেহেরকে হারানোর পায়। হৃৎপিণ্ড থেমে আসে, চিনচিন যন্ত্রণা হয়। অতীত বদলানো যায় না, কখনোই না, কিন্তু অতীত তার বর্তমান ছাড়বে না। আর মেহের কখনো তাকে ক্ষমা করবে না। সে যে অন্ধকূপ। কিছুক্ষণ চুপ থাকার পর শান্ত অথচ বিষাদমাখা সুরে আরুষ মনে মনে বলে উঠে, তোমার হাতেই আমার সমাপ্তি হোক। মেহের ঘাড় ঘুরিয়ে আরুষের দিকে তাকিয়ে রইল। তার মন চিৎকার করে জানতে চাইছে, এই মানুষটাকে এত মনোযোগ দিয়ে তাকিয়ে কি দেখছ? আপনার মন পড়া গেলে ভালোই হতো মিস্টার শেখ। উদ্ধৃতি চিহ্ন। চোখের দিকে চেয়ে দেখো। লোকে বলে চোখ কথা বলে। আপনার চোখে লুচ্চামি ছাড়া কিছুই দেখি না। আরুষ হেসে ফেলে, ঠোঁট চেপে চোখ মেরে বলে, অপবাদ যখন দিলেই তবে অপরাধীই হয়ে যাই। ভালোবাসা ভুলে টুলে নেশা হয়ে টলে যাই। কাছাকাছি এসে পড়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। সারারাত ভোর চলো ডুবে যাই। মেহের বেশ বুঝতে পারছে আরুষকে আবার চরিত্রহীন জিন ভর করেছে। এ ব্যাটার ভাবমূর্তি খারাপ। এই মুহূর্তে এ ঘরে থাকা মানেই বিপদের এক শেষ। না, পালাতে হবে। মেহের উঠে যেতে চাইলে পেট শক্ত করে চেপে ধরে আরুষ ছড়া কেটে বলে, এত কাছে এসে তুমি যেতে পারো না। বদনাম না হয়ে ছাড়া পাবে না। আমি ছুঁয়ে দিলে পড়ে মরে যাবে না। রক্তে মিশে যাব, টেরও পাবে না। চুপি চুপি ভালোবেসো, ঠোঁটে ঠোঁট হেসে রেখো। মনের কথাটুকু বুঝো না। ফুল হয়ে ছুঁয়ে দিও, দরকারে সবই নিও। তবু তুমি আমাকে ছেড়ো না। ছড়া কাটতে কাটতে মেহেরের ঠোঁট দখলে নেয় আরুষ। ছোট্ট করে চুমু খেয়ে ছেড়ে দেয়। পেছনে থেকে শক্ত করে চেপে ধরে ঘাড়ে থুতনির ভর ছেড়ে দেয়। কি শুরু করেছেন? ধমকের সুরে। আহ, তুমি, বাবা ছাড়া কেউ আমায় ধমকানোর সাহস দেখায় না জানো? তোমাদের স্পর্ধা বেশি। বিরক্তির সুরে। ছাড়ুন, অসহ্য লাগছে। আমার প্রতি এত বিদ্বেষ কেন, মেহেরজান? আমি তোমায় আঘাত করছি না। আমার আদর তোমার অসহ্য লাগে? নিষ্ক্রিয়ভাবে। হ্যাঁ লাগে, কারণ আমি আপনাকে বিশ্বাস করি না। উদ্ধৃতি চিহ্ন। আরুষ হালকা হাসল। বিশ্বাসের দরকার নেই, শুধু অনুভব করো। মিস্টার শেখ চোখ গরম করে। আরুষ ধীরে ধীরে তার দিকে ঝুঁকল। তুমি আমাকে দূরে ঠেলতে চাও, অথচ তুমি জানো, আমিই তোমার সীমার শেষ প্রান্ত। আরুষের ঠোঁট মেহেরের কানের কাছে এসে থেমে গেল। একটুখানি শ্বাস ফেলল, যাতে করে মেহেরের ত্বকে সেই উষ্ণতা ধাক্কা দিল। মেহেরের পুরো শরীর শিউরে উঠল, কিন্তু সে মুখে কঠিন ভাব ধরে রেখেছে। আপনি উন্মাদনা খোঁজেন শরীরে, মুগ্ধতা নয়। আর তাই আপনার স্পর্শ আমার সারা শরীর কলঙ্কিত করলেও মন ছুঁতে পারে না। আমি আপনাকে ঘৃণা করি। কঠিন সুরে। আরুষ নিঃশব্দে হাসল। ঘৃণা হোক, তুমি আমায় অনুভব করছো। এটাই যথেষ্ট। আরুষের হাতে শক্ত করে মেহেরকে আলিঙ্গন করে রাখল। মেহের ধাক্কা দিতে চাইল, কিন্তু আরুষ ওকে আরও কাছে টেনে নিয়েছে। তুমি বলো ঘৃণা, আমি বলি নেশা। দেখি, কারটা সত্য। _41 নিশুতি রাত। জানালার বাইরে নিঃসঙ্গ চাঁদ আকাশের কোণে ঝুলে পড়েছে, তার আলো ঘরের মেঝেতে ধীর গতিতে গলে গলে পড়ছে। বাতাস থমকে গেছে, যেন কোনো অনিবার্যতার আভাস টের পেয়েই দম বন্ধ করে আছে। মেহের গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ পাশে বসে থাকা মানুষটা নির্ঘুম, ঘুমের লেশমাত্র স্পর্শ করতে দেয়নি নিজেকে। আরুষ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখ গভীর, কালো সমুদ্রের মতো। মনে জটিল কিছু যেন চলছে। সেই শব্দহীন পায়ে সাইড টেবিলের কাছে যায়, ড্রয়ার খুলে জন্মনিরোধক বড়ির পাতাটা বের করে। এক এক করে সেগুলো ছিঁড়ে গ্লাসের পানিতে মিশিয়ে ধীরগতিতে বেসিনে ঢেলে দেয়। পানি নিচে গড়িয়ে যেতে থাকে।
আরুষের ঠোঁটের কোণে এক টুকরো শয়তানি হাসি ফুটে ওঠে, ঠোঁট লাল হয়ে ওঠে তৃপ্তিতে, অন্ধকারের অদৃশ্য চুক্তির সাক্ষী হয়ে। সে মেহেরের দিকে তাকায়, গভীর মায়াবী চোখে ঘুমন্ত মুখের নিষ্পাপতা দেখে। আঙুল বাড়িয়ে কপালের বিক্ষিপ্ত চুলগুলো সরিয়ে দেয়। খুব নিচু স্বরে ফিসফিসিয়ে বলে, তুমি আমার সত্য জানার আগেই তোমার মাঝে এমনভাবে নিজের অস্তিত্ব মিশিয়ে দেব, যে মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। আরুষের কণ্ঠে পাগলামির শীতলতা, ভালোবাসার নামে এক জেকে বসা অধিকার। আরুষ জানে, তার হাতে আর কোনো পথ খোলা নেই। মেহের শুধুই তার, চিরকাল তারই। _42 সকাল বেলার হালকা কুয়াশা এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। চারপাশে পাখির ডাক, বাসার পাশের রাস্তা দিয়ে মাঝে মাঝে গাড়ি উঠে যাচ্ছে। ব্যস্ত শহরের কোলাহলের তুলনায় এখানটা বেশ শান্ত। মেহেরের হাতে চায়ের কাপ, চা ঠান্ডা হয়ে আসছিল, অথচ ভেতরে জ্বলছে হাজারো প্রশ্নের আগুন। মেহের ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিল। কয়েক মুহূর্তের দ্বিধায় কাটিয়ে পরিশেষে সে কল করে মাহিনুর বেগমকে। কল ধরতেই উনার কণ্ঠে অদ্ভুত এক প্রশান্তি, যেন তিনি জানতেন মেহের তাকে ফোন করবে। মেহের মা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি মা। আরুষ কেমন আছে? ভালো আছে আন্টি, আমি একটা কথা জানতে চাই। কণ্ঠস্বরের সংকোচ বুঝতে পেরে মাহিনুর বেগম খানিক থেমে গেলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, আমি হয়তো জানি তুমি কি জানতে চাইছো। আপনি আপনি আরুষ সম্পর্কে কতটা জানেন আন্টি? ফোনের ওপাশে মুহূর্তের জন্য নীরবতা। এরপর একটা ভারী শ্বাস শোনা গেল। 6 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত বড় করেছি। এবার বুঝে নাও কতটা চিনি। মেহেরের কণ্ঠ আরো নরম হয়ে আসে। আমায় বলবেন সবটা, প্লিজ আন্টি। তুমি হয়তো জানো আরুষের মা ওকে ফেলে রেখে চলে গেছে। ভাইয়া খুব ভেঙে পড়ে। আরুষকে সামলাতে পারলেও ভাইয়াকে সামলানোর ক্ষমতা আমার ছিল না, বউয়ের অভাব তো আর পূরণ হয় না। তার উপর ভালোবাসার বউ। ভাইয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। আমি ঠিক করলাম ভাইয়ার কলেজ ফ্রেন্ড আয়শার সাথে ওর বিয়ে দেব। বিয়ের পর আয়শা সবাই সাথে খুব ভালো ব্যবহার করত। আরুষের সাথে আরো বেশি। প্রথমে কেউ বুঝিনি আরুষের জন্য মা নয় শত্রু এনেছি। আয়েশা ওর সাথে কি করত তুমি জানো? মেহেরের বুকের মাঝে কেমন একটা ব্যথা ছড়িয়ে পড়ল। কি করেছে? ধীরে ধীরে। আয়েশা, ও শুধু নিষ্ঠুর না, সে সাথে ভয়ঙ্করও। ওর লক্ষ্য ছিল আরুষকে শেষ করে দেওয়া, পাগল বানিয়ে ফেলা। শ্বাস ফেলে। কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। শরীর ঠান্ডা হয়ে আসে মেহেরের। যখন ভাইয়া আয়েশাকে বিয়ে করে। হয়তো আয়েশার লক্ষ্য ছিল, ভাইয়ার ক্ষমতা আর টাকা আত্মসাৎ করা। সাথে ভাইয়াকেও। কিন্তু যখন বুঝল ও কখনো আরুষকে সরিয়ে ভাইয়ার সম্পদ একা ভোগ করতে পারবে না, তখনই আরুষকে সরিয়ে করার প্ল্যান করে। কি করেছিলেন উনি? শ্বাস আটকে আসে মেহেরের। ছোটবেলায় আয়শা ওর খাবারে নিয়মিত কিছু ওষুধ মোশাত। তুরিমি জানো মেহের একটা শিশুর মন কতটা নরম হয়? ইচ্ছে করে ও আরুষের উপর মানসিক অত্যাচার করত, বানিয়ে বানিয়ে নানান মিথ্যে বলে ভাইয়াকে ওর চোখে খারাপ বানাতো। আয়েশা হয়তো এটাই চেয়েছিল, আরুষ ধীরে ধীরে অনুভূতিশূন্য হয়ে যায়, সত্য মিথ্যার পার্থক্য ভুলে পাগল হয়ে যাক। কি ওষুধ দিতেন উনি? ডাক্তারের কথানুযায়ী, সাইকোট্রপিক ড্রাগস। নিউরোটক্সিন জাতীয় কিছু, যা ধীরে ধীরে ওর ব্রেইন কন্ট্রোল করছিল। তারপর, কাপা কণ্ঠে, ভাইয়া যখন সবকিছু টের পেয়ে যায়, তখনই আয়েশাকে ডিভোর্স দেয়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আরুষের মধ্যে ড্রাগের রিয়াকশন শুরু হয়েছিল। ওর মাথায় ধীরে ধীরে অসম্ভব রাগ তৈরি হচ্ছিল। চোখে পানি চলে আসে ওনার। শুধু ক্ষমতার জন্য এত নিচে নামল? শুধু ক্ষমতা নয় মা, ব্যক্তিগত কোনো আক্রোশ বা সৎ ছেলে হয়তো তাই। আমি সঠিক জানি না। মেহেরের হাত কাঁপতে লাগল। ফোনের ওপাশে ফুপু শাশুড়ির কান্না শুনতে পেল। জানিস মা, এত বছর পরে ওকে যখন দেখি, আমার মনে হয় ওর ভেতরে একটা হারিয়ে যাওয়া বাচ্চা এখনো কাঁদে, যে শুধু একটু ভালোবাসা চেয়েছিল, কিন্তু পেয়েছিল বিষ, অন্ধকার আর অবিশ্বাস। মেহেরের চোখ ছলছল করছে। এই সত্যিটা ও কিভাবে মেনে নেবে? আরুষ শুধু শুধু অন্ধকারে ডুবে যায়নি, ওকে ঠেলে ফেলা হয়েছিল ভয়ঙ্কর গহ্বরে। _43 মেহের তোমাকে আমার ছেলের অ্যাড্রেস ট্রেস করতে বলেছে। খোঁজাখুঁজি কতদূর? স্যার, ম্যাডামকে বুঝাতে পারছি না। কাপা গলায়। শোনো মঞ্জুর, তুমি আমার বাবার খুব বিশ্বস্ত গার্ড। আমি চাই না তুমি অকালে মারা যাও। মঞ্জুর শুকানো ঢোক গিলল। মুখ থমথমে। আরুষ হুমকির স্বরে বলল, শেলের 1 কিলোমিটার জুড়ে মাইন পুঁতা আছে। পা ফেললেই মরবে। স্যার, ম্যাডামকে আমি কিভাবে বোঝাই? অসহায় কণ্ঠে। দৈত্যের মতো শক্তি তোমার, বুদ্ধিতে কি ছুঁচো?
বুদ্ধি খাটাও মঞ্জুর, সব উপায় আমি বাতলে দেব না। মঞ্জুর শুকনো মুখে তাকিয়ে থাকে। স্বামী স্ত্রী দুটোই দাপটে জেদি, কেউ কারো চেয়ে কমো না। মাঝখান দিয়ে বেচারা পড়েছে চিপায়। ছ্যাহ। _44। সন্ধ্যার আকাশে কালো মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। জানালার বাইরে কাচ ভেজা, যেন কোনো অদৃশ্য কান্না গড়িয়ে পড়ছে। আলোকময় ঘরে ভারী নীরবতা। মেহের সোফায় বসে আছে, চোখে দ্বিধা, মনে একরাশ সংকোচ, কিন্তু সে জানতে চায়, আপনার রিহ্যাবের দিনগুলো কেমন ছিল? মেহেরের কণ্ঠ বেশ নিষ্ক্রিয় শোনালো। কোনো প্রতিক্রিয়া নেই। আরুষ তখন জানালার পাশে দাঁড়িয়ে, সিগারেটের ধোঁয়া ফুসফুসে টেনে নিয়ে ধীর গতিতে ছেড়ে দিচ্ছে। হঠাৎ কি মনে করে জানতে চাইছ? গলায় একটা চাপা বিদ্রুপ, কিন্তু ভেতরের কণ্ঠস্বর শীতল, যেন হাজার বছর পুরনো কোনো গোপন ক্ষত লুকিয়ে আছে সেখানে। বলুন না। মেহেরের কণ্ঠে অনুনয়। আরুষ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো গভীর শূন্যতায় ভরা। সিগারেটটা অ্যাশট্রেতে চাপা দিয়ে বসে পড়ল। এক হাত চুলে চালিয়ে বলল, রিহ্যাব ছিল আমার প্রথম নরক দর্শন। ওরা বলতো, নেশা ছাড়াতে এনেছি তোকে, জানোয়ার থেকে মানুষ বানাতে। একটা তীক্ষ্ণ হাসি ছড়িয়ে পড়ল আরুষের ঠোঁটের অঞ্চল জুড়ে। ধীরে ধীরে সামনে এসে সোফার পেছনে হাত রাখল, মেহেরের দিকে সরাসরিভাবে তাকালো। প্রথম দিন আমাকে একটা ছোট্ট রুমে আটকে রাখা হলো। খাবার বন্ধ, পানি বন্ধ। এরপর আসল আজাব শুরু করে। তারপর, মেহেরের গলা শুষ্ক হয়ে এলো। আরুষ এবার ম্লান হেসে মাথা সামান্য কাত করল। প্রথম কয়েকদিন চুপচাপ ছিলাম। ড্রাগ নিতে নিতে আমার রক্তে ড্রাগ মিশে গিয়েছিল। কষ্ট হচ্ছিল। সারা শরীর বিড়বিড় করত, হাত পা কাঁপত। ড্রাগে ভীষণভাবে অভ্যস্ত ছিলাম। মাথায় নেশা চড়লে নিজেকে ঠিক রাখতে পারতাম না। নিজের গায়ের চামড়া নিজে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করত। সহ্য করতে না পেরে আমি চিৎকার করতাম খুব। ওরা বিরক্ত হতো। স্টিলের ফাঁপা পাইপে বালি পুড়ে মারত যেন শরীরে দাগ না পড়ে। ততক্ষণ পর্যন্ত মারত যতক্ষণ না আমার চিৎকার করা, ড্রাগ চাওয়া বন্ধ হয়। একটু থেমে। একদিন আমি থামছিলাম না। শরীর পুড়ে যাচ্ছিল যন্ত্রণায়। রক্ত মাংস কিসে যেন কামড়ে খাচ্ছিল। সহ্যের বাইরে চলে যাচ্ছিল সব। রাগ করে ওরা শক থেরাপি দেওয়া শুরু করল। মেহের আতঙ্কিত চোখে তাকিয়ে রইল আরুষের মুখের দিকে। জানো, শরীরে 450 ভোল্ট ইলেকট্রিক প্রবাহিত হলে কেমন লাগে? আরুষের কণ্ঠ বিরস, যেন কোনো অনুভূতি নেই। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই আমি। ওরা ভাবত, আমি ভয় পাব, চিৎকার করব, ক্ষমা চাইব। কিন্তু কিন্তু মেহেরের কণ্ঠ কাঁপছিল। তারপর আমি মানিয়ে নিলাম, শক্ত হলাম, সহ্য করা শিখলাম। আপনার বাবা জানতো ওরা আপনাকে এভাবে টর্চার করে? হ্যাঁ জানতো। বাবা ভেবেছিল আমি হয়তো বদলে যাব। বদলেছি, কিন্তু তাদের মতো করে না। অদ্ভুতভাবে হেসে। তাহলে কেমন করে? ওরা ভেবেছিল আমাকে পুরোপুরি বদলে দেবে। কিন্তু ওরা বোঝেনি, আমি তৈরি হয়েছি অন্যরকমভাবে, শক্তি দিয়ে, শাস্তি দিয়ে, বিদ্রুপ দিয়ে। রিহ্যাব আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল মেহের। রিহ্যাব ছাড়া কেউ আমায় এত শক্ত করতে পারত না। উদ্ধৃতি চিহ্ন। আরুষের ঠোঁটে বিদ্রুপাত্মক হাসি। ওরা আমার শরীর থেকে নেশা তাড়িয়েছে ঠিকই, কিন্তু ভেতরের আগুন বাড়িয়েছে। আমাকে নতুন নেশা দিয়ে গেছে, প্রতিশোধের নেশা। আরুষের চোখের দৃষ্টিতে হিমশীতল অন্ধকার খেলে গেল। মেহের প্রথমবার অনুভব করল, এই মানুষটা শুধু ভয়ঙ্কর নয়, সে নিজেই এক তিক্ত ইতিহাস, যার প্রতিটি অধ্যায় রক্ত, যন্ত্রণা আর প্রতিশোধে আঁকা। রশিদ খন্দকার নিজের অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে, চোখ লাল হয়ে গেছে ঘুমহীন রাতের ক্লান্তিতে। একের পর এক ধাক্কা সামলাতে সামলাতে দিশেহারা প্রায়। শিপমেন্ট লস, ব্যাংকের চাপ, ফাইন্যান্স ডিরেক্টর নিখোঁজ, এগুলো কি আসলেই কাকতালীয়? নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে? ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। বসো, খারাপ খবর আছে। রশিদ খন্দকারের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আবার কি? আপনার নতুন ইনভেস্টরের সাথে আজ মিটিং ছিল না? রশিদের বুক ধক করে উঠল। এই ইনভেস্টরই তার শেষ ভরসা। ব্যাংক যেভাবে চাপ দিচ্ছে, তাতে নতুন এই বিনিয়োগ ছাড়া তার সাম্রাজ্য ধসে পড়বে। হ্যাঁ, কি হয়েছে? উনি মিটিং বাতিল করেছে। আর সে আপনার প্রতিদ্বন্দ্বী আরকে গ্রুপ অফ কোম্পানির সাথে পার্টনারশিপ সাইন করেছে। রশিদের মাথায় যেন বাজ পড়ল। কিভাবে সম্ভব? ওপাশ থেকে চুপচাপ শ্বাস শোনা গেল, তারপর চাপা স্বরে বলা হলো, শুনেছি, এই ডিলটা নাকি কেউ জোর করে বদলে দিয়েছে। রশিদ খন্দকার হতবাক হয়ে গেছে। কার এত ক্ষমতা আছে যে মুহূর্তের মধ্যে এমন একটা ডিল ঘুরিয়ে দিতে পারে?
তার বুকের গভীরটা কেঁপে উঠল। অদেখা শত্রু তার চেয়ে বেশি শক্তিশালী। _45 আরুষ ছাদের রেলিং এর ধারে দাঁড়িয়ে সিগারেট টানছে। ওর সামনে বিশাল শহর, আলোর জঞ্জাল। তবে চোখে শুধুই অন্ধকার খেলা করছে। আরুষের ফোনের ঘন্টি বেজে উঠল। তার এক গুপ্তচর। বসো, সবকিছু প্ল্যানমাফিক হয়েছে। ইনভেস্টর রশিদের সাথে ডিল ক্যান্সেল করেছে। আরুষ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে আনল। ভালো, এবার ও বুঝবে, টাকার ক্ষমতার চেয়েও বড় কিছু আছে, আয়ত্তের ক্ষমতা। রশিদের হাত থেকে একে একে সব ছিনিয়ে নাও। ওপাশ থেকে প্রশ্ন এলো, এরপর কি? আরুষ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ওকে বাঁচিয়ে রাখো, একটু একটু করে ধ্বংস হতে দাও। রশিদ খন্দকারের পতন ঘনিয়ে, কিন্তু সে এখনো জানে না তা ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে। _46 বিকেল ফাল্গুনের হাওয়া বয়ে নিয়ে আসছে। শহরের আকাশে সূর্য অনেকটা ঢলে পড়েছে। সূর্যের তেজস্ক্রিয় আলো নরম, সোনালী বর্ণ ধারণ করেছে। আরুষের বিশাল বাড়ির জানালা থেকে বাইরে তাকিয়ে দেখলে মনে পুরো শহরটা যেন আলতো হাতে ধরা যাচ্ছে। বড় বড় বিল্ডিং আর দূরে উকি দেওয়া গাছগুলো একদিকে সুশৃঙ্খল, অন্যদিকে একটুখানি অগোছালো। বাড়ির ভিতরের পরিবেশ শান্ত, ঘরগুলোতে নরম আলো, মেঝেতে কার্পেটের উপরে শূন্যতায় ভরা কয়েকটি আরাম কেদারা। মঞ্জুর থমথমে মুখে দাঁড়িয়ে আছে হলঘরের এক কোনায়। মাত্র মেহের তাকে ধমকাধমকি করেছে। কিন্তু মঞ্জুর নিরুপায়। আরুষের এলাকায় ধাপ ফেলে মারা যাওয়ার চেয়ে মেহেরের কাছে দুটো চর খাওয়া শ্রেয়। যদিও মেহের সত্যি সত্যি চর মারবে না। মেয়েটা ভারী ভদ্র। আরুষের মতো নয়। একেবারে আলাদা রকমের শান্ত, অথচ ভেতর ভেতর আগুন, সহজে ভাঙে না। চুলায় রাতের রান্না চাপিয়েছে মেহের। রান্না করা মেহেরের নেশা পেশা দুটোই, তাই এ কাজে কারোর সাহায্য সে পছন্দ করে না। তাই শিউলি বেগমকে কোনো কাজ করতে হচ্ছে না। তাই বলে উনি বসে থাকার মানুষ নন। তিনি দেখতে গেছেন বাগানের গাছে মালি পানি দিচ্ছে কিনা, দারোয়ান ডিউটি ঠিক মতো করছে কিনা। মেহের সবজি কাটছিল, আরেক হাতে খুন্তি নাড়ছিল। শরীর রান্নাঘরে উপস্থিত থাকলেও মেহেরের মন কোথায় পড়ে আছে সে জানে না। আরুষ দূর থেকে মেহেরের অন্যমনস্কতা খেয়াল করছে। আর হয়তো সে জানেও মেহের এখন কি ভাবছে। আরুষ রান্নাঘরের দিকে এগোলো। হঠাৎই মেহেরকে বলল, চলো, কোথাও ঘুরে আসি। আরুষের কণ্ঠে তৃপ্ততা, মন ভালো, তার চোখ রহস্যহীন। মেহের কিছুটা অবাক হয়ে তাকালো। এখন, কোথায়? আরুষ রান্নাঘরের জানালার বাইরে একবার তাকিয়ে মৃদু হাসল। বলল, শহরের পচা বাতাসে নাক শেষ। রিফ্রেশমেন্ট দরকার, একটু বাইরে গেলে ভালো লাগবে। চল, রাতেই ফিরে আসবো তাড়াতাড়ি। উদ্ধৃতি চিহ্ন। মেহের একটু ভাবল, তারপর দ্বিধান্বিত কণ্ঠে জবাব দিল, ঠিক আছে, কিন্তু কোথায়? আরুষের চোখে কিছুটা উজ্জ্বলতা ফুটে উঠল, ঠোঁট প্রসারিত করে হেসে শিউলি আন্টিকে ডাকল। বাকি রান্না সেই করুক। _47 গোধূলির লগ্ন চলছে। গাড়ি চলছে সুনির্দিষ্ট রাস্তায়, ধীরে ধীরে শহরের ঝলমলে আলো পেছনে ফেলে দিয়ে তারা দূরের গ্রাম দিকে পাড়ি জমায়। লোকালয়ের হট্টগোল আর গাড়ির শব্দগুলো একসময় বিলীন হয়ে গেল। প্রকৃতির নিস্তব্ধতা আর হালকা বাতাসই এখন কেবল তাদের সঙ্গী। গাড়ি চড়ে পৌঁছানোর সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। আকাশে উজ্জ্বল রঙের ছাপ রেখে সূর্য পশ্চিমে অস্ত গেল। মৃদু অন্ধকারে আলোকিত গ্রামের দৃশ্য মনে হয় স্বপ্নের মতো। এক অদ্ভুত শান্তি, গ্রাম্য জীবন আর প্রকৃতির প্রতি নিঃশব্দ শ্রদ্ধা, সবকিছু একসাথে মিলেমিশে তাদের মন ভীষণ ভালো হয়ে গেল। আরুষ ফোনের টর্চ জ্বালিয়ে মেহেরকে নিয়ে আসে নদীর পাড়ে। নদীর ঘাটে নৌকা বাঁধা, নৌকায় বসে আছে বয়স্ক মাঝি। আরুষ মেহেরের দিকে হাত বাড়িয়ে বলে, চলো। মেহের অবাক চোখে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে আরুষ হয়তো পাগল হয়ে গেছে। তাকে নিয়ে বেড়াতে আসার মানুষ আরুষ নয়। রাতে কে নৌকা চড়ে? পাগল হয়েছেন? ফিরবো চলুন। তোমার স্বপ্নের এত কাছে এসে ফিরে আমি যাবনা মেহেরজান। ভয় নেই, চলো। আমি তোমায় ডুবিয়ে মারব না। জানি তুমি সাঁতার জানো। মেহের চোখ পাকিয়ে তাকালো, যার অর্থ সে মোটেও মরার ভয় করে না। আরুষের হাত ধরে নৌকায় চেপে বসে মেহের। আরুষ তাকে বসিয়ে দিয়ে বলে, তুমি বসো, 5 মিনিটে আসছি। আপনি আমায় হারিয়ে দিতে এসেছেন না? শহরের পথঘাট চেনা, তাই নদীতে এনেছেন কুমির দিয়ে খাওয়াতে? অসহ্য লোক। তোমার যা তেজ, কুমিরের এত বড় কলিজা নেই যে তোমায় গিলে হজম করবে। কুমিরের পেটের মধ্যে গিয়েও আগুন জ্বালাবে। উদ্ধৃতি চিহ্ন। মেহের দাঁত কটমট করে তাকালো। ক্ষেপে গিয়ে চেঁচালো, মিস্টার শেখ! আরুষ বিনা প্রতিক্রিয়ায় পার ছাড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই রাতের গাঢ় অন্ধকার তাকে গিলে ফেলল যেন। আরুষের অপেক্ষায় মেহের বিরক্ত। জঙ্গলে কার সাথে মঙ্গল করতে গেছে ব্যাটা কে জানে।
অজানা অচেনা গা ছমছমে জায়গায় তাকে একা রেখে গেল। অভদ্র লোক। আরুষ ফিরতে সময় নিল মিনিট 8 গিয়েছিল খালি হাতে আর ফিরে আসে হাত ভর্তি করে। আরুষের হাতে কাচের বয়াম। বয়ামের ভেতরে আলো জ্বলজ্বল করছে। আরুষের আরেক হাতে একগুচ্ছ লাল জারবেলা। সংখ্যায় না হলেও 20 খানা হবে। মেহের হা করে তাকিয়েছিল। আরুষ মুচকি হেসে নৌকায় চেপে বসে মাঝিকে দাঁড় বাইতে দেওয়ার আদেশ করে। এসব কি? আরুষ ঠোঁটে অমায়িক হাসি ফুটিয়ে বলে। তোমার স্বপ্ন। উদ্ধৃতি চিহ্ন। মানে? সে কথার উত্তর না দিয়ে আরুষ মাঝির দিকে এয়ারপড দিয়ে তাকে উদ্দেশ্যে করে বলল, মামা, আপনি গান শুনুন, এদিকে তাকাবেন না। মাঝি মাথা নেড়ে তাই করল। আরুষ এবার মেহেরের দিয়ে মনোযোগ দিয়ে তাকায়। কণ্ঠে আবেগ মাখিয়ে বলে, সেদিন তোমার বাসায় গিয়ে তোমার ডায়েরি পড়েছিলাম। জেনেছিলাম এক বয়াম জোনাকি আর একগুচ্ছ জারবেলা ফুল চাও তোমার শখের পুরুষের থেকে। আমি তোমার শখের পুরুষ না। তাই বলে কি ছোট্ট শখ পূরণ হবে না? মেহের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে আরুষের মুখে। লোকটা পাগল হয়ে যায়নি তো? আপনার শরীর ভালো আছে? মেহেরের অপ্রত্যাশিত প্রশ্নে আরুষ হাসল। সেই হাসিতে ক্লান্তি নেই, নেই কোনো ব্যঙ্গ, আছে শুধু অনন্ত প্রশ্রয়। হ্যাঁ, আজ খুব ভালো আছি। কারণ আমি আজ তোমার স্বপ্ন ছুঁতে পেরেছি। আরুষ নরম করে হেসে মেহেরের দিয়ে এগিয়ে দেয় জারবেলার গুচ্ছ। আদুরে গলায় বলে, তুমি আমার ভালোবাসা নও, তুমি আমার অপ্রতিরোধ্য নেশা। তোমায় ছুঁয়ে আমার শরীরে নয় হৃদয়ে আগুন জ্বলে। আমার ভেতর কাঁপে। মেহেরজান, আমার মতো নষ্ট মানুষের জীবনে আলোর তাজ তুমি। তোমার পবিত্রতাকে আমার সালাম, তোমার শুভ্রতা তোমার শরীরের ঘ্রাণ সবকিছুর আমার কাছে ভীষণ দাম। তোমায় সালাম মেহেরজান। অতঃপর মেহেরের দিকে বয়াম দিয়ে মোলায়েম সুরে বলল আরুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর, পবিত্র নারীটিকে তার ছোট স্বপ্ন আমি উপহার দিলাম। মেহের হাত বাড়িয়ে দিয়ে হালকা হাসল। আজ আর তার হাসিতে কোনো ব্যঙ্গ নেই। শুধুই অনুভূতির দমকা ছোঁয়া। জলজল করা জোনাকিগুলো দেখে মেহের শ্বাস নিতে ভুলে গেল যেন। বাতাসের শীতলতা গায়ের মধ্যে চাদরের মতো জড়িয়ে এলো, অথচ শরীরের ভেতরে কেমন যেন উত্তেজনা দৌড়াচ্ছে। তার কতদিনের শখ। একটা কাজ করে দেবেন? বলো। বয়ামের একটা ছবি তুলে দিন। স্মৃতি করে রাখব। আমার স্মৃতি? উদ্ধৃতি চিহ্ন। উহু, আমার স্বপ্নের। আরুষ কোনো কথা না বলে ক্যামেরা বন্দি করে রাখে কাচের বয়ামসহ মেহেরের ছবি। মেহের জানে না জোনাকির মিটমিট আলোয় তাকে কি অপূর্ব দেখাচ্ছে। চোখের কালো মণি দুটো আলোয় জ্বলছে। তার ভিতরে গভীর মায়া, স্পর্শকাতর অনুভূতি। এই মেয়েটার দিকে তাকিয়ে মুগ্ধ না হয়ে থাকা যায় না। ফুলগুলো নৌকার ডিঙিতে রেখে মেহের বয়ামের মুখ খুলল। আরুষ মেহেরের উদ্দেশ্য বুঝতে পারল না। দ্রুত সতর্ক করতে বলল, পালিয়ে যাবে, খুলো না। মেহের মুচকি হাসল মাত্র। বয়ামের মুখ উদাম করে উঠিয়ে দিল জোনাকিগুলি। মুগ্ধ হয়ে তাদের দিয়ে চেয়ে রইল। আর আরুষ? মেহেরের দিকে। মেহেরের ঠোঁটে ফুটে উঠা হাসি, চোখে জমাকৃত উচ্ছ্বাস আনন্দ সবকিছু বড্ড টানছে তাকে। ওই ঠোঁট দুটো, মায়াবী চোখ দুটো কি কোনোভাবে আজীবন তার নামে লিখে নেওয়া যায় না? ছেড়েই যদি দেবে তবে ইচ্ছের খাতায় নাম লিখেছিলে কেন? বয়াম শূন্য পড়ে রইল। খারাপ লাগছে না? উদ্ধৃতি চিহ্ন। আমার স্বপ্ন ছিল একঝাঁক জোনাকির একসাথে উঠে যাওয়ার দৃশ্য দেখার। কে বলেছে আজীবন কাচের বয়ামে বন্দি রেখে আমি ওদের শ্বাসরুদ্ধ করে মারতে চাই? নিজের শখ পূরণ করতে অন্যকে জোর করে বেঁধে রাখা অন্যায় মিস্টার শেখ। প্রতিটি প্রাণের অধিকার আছে বাঁচার মতো বেঁচে থাকার। মুক্ত বিহঙ্গে উড়ে চলার। সোনার খাঁচায় পাখি সুখ পায় না। আরুষের চেহারা ফ্যাকাশে হয়ে এলো মুহূর্তেই। মেহেরের কথার অর্থ গভীর কিন্তু না বোঝার মতো নয়। কেন যেন মনে হলো মেহের তাকেই কথাগুলো বলেছে। আচ্ছা, সেও কি সোনার খাঁচায় বন্দি করেছে মেহেরকে? তার অধিকারবোধে মেহেরের দম বন্ধ লাগে। কাচের বয়াম নৌকায় নামিয়ে রেখে ফুলগুলো হাতে নেয় মেহের। আলতো করে ছুঁয়ে দেয় পাপড়িগুলি। নদীতে বয়ে যাওয়া মুক্ত বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীরের আনাতে কানাচে। বুক ভরে শ্বাস টেনে নেয় মেয়েটা। স্মিত হেসে পুনরায় বলে, আপনি আমার ছোট স্বপ্ন পূরণ করলেন, কিন্তু সবচেয়ে বড় স্বপ্ন, সেটাই যে অপূর্ণ থেকে গেল মিস্টার শেখ। মিস করে গেছি। তুমিই বলো। ভালো স্বামী চাই, তার সাথে ইহকাল পরকাল জান্নাতের সুখে কাটাতে চাই। দিতে পারবেন? আরুষ নিঃশ্বাস আটকে রেখে বলল, তোমার সব স্বপ্ন পূরণ হবে, এই একটা ছাড়া। তাহলে আমার কোনো স্বপ্নই স্বপ্ন রইল না। সব আমার জন্য ফিকে। আরুষ উত্তর দিতে পারল না। সে নষ্ট মানুষ। কি করে ভালো মানুষ হওয়ার মিথ্যে স্বপ্ন দেখাবে? সবাই জীবনে ভালো হতে পারে না, ভালো সবার জন্য নয়। মেহের আরুষের উত্তরের অপেক্ষায় ছিল। ওকে নিরুত্তর পেয়ে ফস করে নিঃশ্বাস ছাড়ল। নিস্তব্ধ আর স্নিগ্ধ চারপাশের দৃশ্য দেখতে লাগল।
নদীর শান্ত পানিতে ভেসে চলছে নৌকা। তাদের চারপাশে শুধু নদীর পাড়ে থাকা গাছগুলোর ছায়া আর জলের টুকটুক শব্দ। রাতের এই সৌন্দর্য অমলিন। জোনাকিগুলো নদীর ওপর উড়ে বেড়াচ্ছিল নিজ ছন্দে, তাদের ছোট ছোট আলোর ঝলক নদীর পানিতে কখনো কখনো প্রতিফলিত হচ্ছে। মেহেরের চোখে এক ধরনের মুগ্ধতা। মন খারাপ বেশিক্ষণ টিকল না। শরীর মনের শীতল শিহরণ হাড় হিম করে দিচ্ছে। ঠান্ডা হাওয়ায় লোমগুলো দাঁড়িয়ে গেছে। মেহের আরুষের পাশে বিড়াল ছানার মতো গা ঘেঁষে বসে। বেজায় ঠান্ডা লাগছে তার। আরুষ মেহেরের অবস্থা টের পেয়ে গা থেকে ব্লেজার খুলে তাকে দেয়। কোমল কণ্ঠে বলে, পর, ঠান্ডা লাগবে না। বাড়তি কথা খরচ না করে মেহের সঙ্গে সঙ্গে পরে নিল ব্লেজারটা। ব্লেজার গায়ে চড়িয়ে সরে বসতে চাইল। আরুষ হাতের শিকলে আটকে নেয় মেহেরের বাহু। ধমকের স্বরে বলে, আমি রোবট, আমার শীত করে না? নিষ্ঠুর মেয়ে, কাছে বসো। সরবা না। বলা শেষে কোমর আগলে কাছে টেনে নেয় মেহেরকে। মেহের চুপ মেরে আরুষের আবছা মুখের দিকে তাকিয়ে থাকে। লোকটা শ্যামকালো হলেও দেখতে মন্দ নয়। স্বাভাবিকভাবে হাসলে, মাথা দুলিয়ে চুলগুলো ঝাঁকালে দেখতে দারুণ লাগে তাকে। এই ঝাঁকড়া কোকড়া চুলের তাকে ভারী মানায়। কিন্তু নিকোটিনের আঁচে পড়ে যাওয়া কালো ঠোঁট মেহেরের বড্ড অপছন্দের। মাঝে মাঝে ওর মনে হয় এই পোড়া ঠোঁটের মতো আরুষের জীবনেও বহু পোড়া দাগ আছে। কোনোটা কালো কুচকুচে, কোনটা রক্তলাল, ক্ষতবিক্ষত। ভেতর মন তাকে ফিসফিস করে বলে, না জানি তার ভেতরে কত অন্ধকার লুকায়িত। সহ্য করার মতো হবে তো? আরুষের কাঁধ সংলগ্নে মেহেরের মাথা নোয়ানো। প্রথমবার আরুষ তাকে নরম হাতে ছুল। বুকের পাশে জায়গা করে দিল। এই লোকটাকে যত ঘৃণা করতে ততই নিয়তি তার বেদনার ইতিহাস মেহেরকে শোনায়। এভাবে কি ঘৃণা করা যায়? মেহেরের বুকে অন্যরকম অনুভূতি হচ্ছে। আরুষের গায়ে লেগে থাকা স্বামী স্বামী গন্ধ, শরীরের উষ্ণতা, আরুষের উপহার সব কেমন মায়ামো ঠেকেছে। শুধু একটা জিনিস মিসিং, আরুষের ভালো হয়ে যাওয়া। স্বাভাবিক হয়ে ফিরে আসা। তার স্বামীর কি খারাপ হওয়া মানায়? এবার মেহেরের কান্না পেয়ে গেল। চোখজোড়া চকচক করছে নোনাজলে। ভাঙা সুরে সে আরুষের উদ্দেশ্যে বলল, আপনি প্লিজ ভালো হয়ে যান। মেহের কাঁদছে। আরুষের বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। মেহের তো সহজে কাঁদে না। কি হলো ওর? তুমি ঠিক আছো? হু। আরুষ নতুন করে প্রশ্ন না করে নীরবতা ধরে রাখল। আক্ষেপ করে মন বলে উঠল, আমি তোমার পোড়া নিয়তি। তুমি ফুল, আমি পুরোটাই ক্ষতি। _ 48। তোমার মামা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। আর তুমি বসে বসে গান শুনছো হৃদ? আয়েশা খন্দকার বিরক্তি নিয়ে কথা ছুড়ে দেয় হৃদের দিকে। তার চোখে অসহিষ্ণুতা, কণ্ঠে চাপা ধমক। ঠোঁটের একপাশ বাঁকা করে উপহাস প্রকাশ করে হাসল হৃদ। সেই হাসিতে বিদ্রুপ লুকিয়েছিল, যেন কেউ একটা নোংরা কৌতুক করছে। তোমরা হলে ভিখারি, ফকিন্নির মতো টাকার জন্য মামা পাগলামি করছে। হৃদ হেলান দিয়ে আয়েশার মুখের দিকে তাকিয়ে বড্ড অনাদরের সুরে বলল, আমি তোমাদের জিনিসে লোভ করি না, মম। আমার বাপের যা আছে আজীবন পায়ের উপর পা তুলে খাবো। বুঝলে? আয়েশা খন্দকার ওর কথায় পাত্তা দিল না। চোখ সরু করে বলল, আরুষ বেঁচে থাকতে তোমার বাবার সম্পদ ভোগ করতে পারবে বলে মনে করো? হৃদের ঠোঁটে একটা বুনো হাসি ফুটে উঠল। গভীর, হিংস্র, ভয়ানক। আরুষ থাকবে না, মম। হৃদের কণ্ঠস্বর শান্ত শোনালেও তা যে ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ নেই। আয়েশা খন্দকার ওর দৃষ্টিতে অদ্ভুত কিছু খুঁজে পেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে মৃদু হাসল। আঙুলের ডগায় সিগারেটটা ঘুরিয়ে বলল, ওর বাড়ি, গাড়ি, প্রপার্টি, বিজনেস, বাবা, এমনকি ওর বউ, সব আমার চাই, মম। এভরিথিং। হৃদের চোখে পৈশাচিকতা, ঠোঁটে হিংস্রতা দেখা যাচ্ছে। আয়েশা খন্দকারের বিষাক্ত চাহনির সামনে হৃদের হিংস্রতা আড়াল হল না। সে মনে মনে শয়তানি হাসি হাসল। নিজেকে সার্থক পরিচালক বলে মনে হচ্ছে তার। হৃদকে সে যেমনটা তৈরি করতে চেয়েছিল হৃদ তার চেয়েও বেশি জঘন্য। আয়েশা খন্দকারের মাথায় বুদ্ধিগুলো জটলা পাকিয়ে আছে। নতুন কি ফাঁদ পাতা যায় তাই ভাবছে। _ 49। সকালের মিষ্টি আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। প্রকৃতি তার নিজ নিয়মে দিন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। শীতল বাতাসে মিশে আছে স্নিগ্ধতা, গাছপালাগুলো নরমভাবে দুলছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে, তাদের কিচিরমিচির গানের শব্দ প্রকৃতির সান্নিধ্যে ভীষণ শান্তি ছড়াচ্ছে। মেহের আজকাল কি যেন ভাবে। ওর চোখে সবসময় এক ধরনের অস্থিরতা দেখা যায়, যেন কোনো অজ্ঞাত অস্বস্তি গ্রাস করে ফেলেছে। আগের মতো রাগী, জেদি, শাসন করার স্বভাবটা আর নেই মেহেরের মধ্যে। মেহের এখন অনেক বেশি নীরব, মনোযোগও অনেকটাই কমে গেছে। রান্নায় নুন দিতে ভুলে যাচ্ছে,
কোথায় কি রাখা আছে ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। মেহেরের মধ্যে এক অদৃশ্য চিন্তা সারাক্ষণ দৌড়াচ্ছে। আরও সেই ষষ্ঠ পরিবর্তন প্রথম থেকেই অনুভব করছে, সে ভালো করেই জানে কোন চিন্তা মেহেরকে কুরে কুরে খাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কি বা বলবে আরশ শেখ নামটাই অভিশপ্ত। তার জীবনে যে আসে সেই নরকে আছড়ে পড়ে। কিন্তু এইসব বেশি দিন নয়, শেষ হবে, নরকের পিশাচগুলোকে টুকরো টুকরো করে কাটা হবে। যাদের জন্য তার গোটা পরিবার ছারখার হয়েছে, তার জীবন ছাই হয়েছে, তাদেরকে না পুড়িয়ে আরশ থামবে না, শান্তি পাবে না। আরশ চায় মেহের একটু শান্তি পাক, তার মন হালকা হোক, অনুভূতিগুলো একটু ঠান্ডা হোক। সে তো ডিজার্ভ করে না এসব। ফুলের মতো নিষ্পাপ স্নিগ্ধ মেয়েটাকে আরশ জ্বালিয়ে পুড়িয়ে ক্ষতবিক্ষত করে রেখেছে। মেহের তার শ্বেতপদ্ম, অথচ তার দোষে শ্বেতপদ্ম শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এজন্য আরশ ঠিক করেছে, মেহেরকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখানে ও কিছুটা শান্তি খুঁজে পাবে, একটু অন্যরকম পরিবেশে নিজের মধ্যে প্রবাহিত সব চিন্তাগুলোকে সাময়িক ভুলে যাবে। তুমি আজকে আমার সঙ্গে রিসোর্টে যাবে। মেহের এক পলক অনুভূতিশূন্যের মতো তাকিয়ে বলল। যেতেই হবে, হ্যাঁ, কাজ আছে ওখানে। আরশের কথা মেনে নেয় মেহের। গা ছাড়া ভাবটা কিছুটা কমায়, কিন্তু মনের মধ্যে এখনো কিছু অস্থিরতা কাজ করছে। মেহের জানে না, এই রিসোর্টের পরিবেশ ঠিক কিভাবে তাকে বদলে দেবে। জায়গাটা আদৌ কি তাকে কিছুটা শান্তি দেবে? আন্ডারস্কোর ওরা রিসোর্টে এসে পৌঁছায় রাত 8টার পর। রাতের আকাশে চাঁদ উঠেছে। জোছনার আলোকোজ্জ্বলতায় চারপাশ মোহাচ্ছন্ন। কিন্তু মেহেরের মনে এখনো সংকোচতা। সে ঘুমোতে চায়, কিন্তু ঘুম আসছে না। শরীর ক্লান্ত, কিন্তু মন অস্থির। অজানা কিছু ভয় বা অস্বস্তি কি যেন তাকে ঘিরে রেখেছে। মনে হচ্ছে, কিছু একটা ঘটবে, কিছু একটা তার দিকে এগিয়ে আসছে ঝড়ের মতো, কিন্তু কি সেটা তা জানে না। আন্ডারস্কোর আরশের পিছু পিছু একটা ঘরে ঢুকে মেহেরের পা থেমে যায়। মেহেরের পা থমকে গেল। চোখের দৃষ্টি ধীরে ধীরে চারপাশে ঘুরল। দেয়ালের রং, ল্যাম্পশেড, জানালার পর্দা, সবকিছু যেন কোথাও দেখা, কোথাও অনুভব করা। থামলে কেন? এসো। মেহের ঘুরে তাকালো না, বরং দরজার ফ্রেমে আঙুল ছুঁয়ে অজান্তেই শক্ত করে ধরল। ঠোঁট দুটো ক্ষণিকের জন্য কাপল, তারপর ধীর কণ্ঠে বলল। আমি কি এখানে আগেও এসেছি, মিস্টার শেখ? আরশ এগিয়ে এল। ঠান্ডা অথচ গভীর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল। তোমার মনে নেই, আমাদের বিয়ে রিসোর্টে হয়েছিল? এটাই আমাদের বাসর ঘর। মেহেরের নিঃশ্বাস ভারী হয়ে তাৎক্ষণিক। চোখের ভেতর পুরনো ক্ষত দাউ দাউ করে জ্বলে উঠল। ঠোঁট বাঁকা হাসিতে বেঁকে গেল, কণ্ঠে হাহাকার টেনে মেহের বলল। ভুলিনি, কারো সর্বনাশের ইতিহাস কেউ ভুলতে পারে না। মেহেরের কণ্ঠস্বরে রাগ, ঘৃণা, বেদনার গভীর ছাপ, যেন এই দেয়ালগুলোও সে ব্যথা অনুভব করতে পারছে। আরশ এক মুহূর্ত মেহেরের দিকে তাকিয়ে রইল। অতঃপর একদম মেহেরের সামনে এসে দাঁড়ালো। তার চোখ গভীর, ধোঁয়াটে, সেখানে একটা তীব্র অনুভূতি খেলা করছে, কিন্তু মেহের তা বোঝার চেষ্টা করল না। তুমি যদি সত্যিই এতটাই ঘৃণা করতে, তাহলে এখনো আমার সামনে দাঁড়িয়ে থাকতে না। আরশের কণ্ঠে আত্মবিশ্বাস, ষষ্ঠ অধিকারবোধ। মেহের খানিক কেঁপে উঠল, তবে এক মুহূর্তও চোখ নামাল না। আপনার যা ভাবার ভাবুন মিস্টার শেখ। কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবনের সর্বনাশের গল্পকে কেউ ভালোবাসার গল্প বানায় না। মেহেরের কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো তীক্ষ্ণ। আরশ মৃদু হেসে ফেলল। ঠান্ডা, গভীর শান্ত কণ্ঠে বলল। ভালোবাসার গল্প? না, মেহেরজান, আমাদের গল্পটা প্রতিশোধের, জেদের, আর ক্ষমতার। আরশ এক ঝটকায় মেহেরের হাত ধরে তাকে কাছে টেনে নিল। প্রতিশ্রুতি দেওয়ার মতো করে শক্ত কণ্ঠে বলল। আর এই গল্পের শেষটা আমিই লিখব মেহেরজান। আন্ডারস্কোর 50। মাঝরাতে মেহেরের ঘুম হালকা হয়ে এলো। অস্বাভাবিক এক নড়াচড়া টের পেয়ে তার চোখ খুলে গেল। অন্ধকারের মধ্যেই অনুভব করল, পাশে শূন্যতা। আরশ বিছানায় নেই। মেহের আলতো করে উঠে বসল, চোখ ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হল। চোখ গেল দরজার দিকে। আরশ ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিল। তার চলাফেরায় ছিল অদ্ভুত রকমের স্থিরতা, সে নিজের গন্তব্য সম্পর্কে নিশ্চিত, কিন্তু কাউকে টের পেতে দিতে চায় না। তারপর নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল। মেহেরের বুকের ভেতর অজানা আশঙ্কায় ধকধক করে উঠল। আরশ চুপি চুপি কোথায় যাচ্ছে? অস্থিরতা যেন তার শ্বাস আটকে দিল। মেহের আর এক মুহূর্তও বসে থাকতে পারল না। তার পা আপনাতেই নেমে এলো মেঝেতে, শব্দহীনভাবে। সন্দেহ আর কৌতূহল তাকে ঠেলে নিয়ে চলল অন্ধকারের গভীরে, যেখানে হয়তো আরশের আরও গোপন কোনো অধ্যায় লুকিয়ে আছে।
মেহের নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে প্রথমে উকি দিল। অতঃপর সে আরুষের পিছু নিল, নিঃশব্দে, নিঃশ্বাস পর্যন্ত আটকে রেখে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে রাতের পাখিদের ডাক শোনা যাচ্ছে। করিডোর সম্পূর্ণ ফাঁকা, দু একটা ছোট ছোট শৌখিন লাইট জ্বলায়, অন্ধকারে নেই। মৃদু আলোয় দেখা যাচ্ছে সবকিছু। আরুষের দীর্ঘ ছায়া সাফেদ মেঝেতে পড়ছে, তার প্রতিটি নিঃশব্দ পদক্ষেপের সঙ্গে ছায়াটাও এগিয়ে যাচ্ছে। মেহেরের বুক ধুকপুক করছে, তবু সে পিছু হটল না। আরুষ করিডোর দিয়ে সোজা হেঁটে যাচ্ছে রিসোর্টের এক নির্জন অংশের দিকে, যা দিনের আলোতেও রহস্যজনক লাগে। যেখানে কোনো অতিথির যাওয়ার অনুমতি নেই, এমনকি কর্মচারীরও না। মেহের আরেকটু এগিয়ে গিয়ে দেখল, আরুষ থেমে দাঁড়িয়েছে করিডোরের শেষ প্রান্তের একটা পুরনো পেইন্টিং এর সামনে। পেইন্টিংটা যথেষ্ট বড়, লাল কালো রং মিশিয়ে করাই জিনিসটা দেখতেও অভিনব। বহুদিন সাফসাফাই না করায় ধুলো পড়েছে, ফলে পেইন্টিং এর উজ্জ্বলতা অনেকাংশ কমে গেছে। আরুষ চারপাশে একবার তাকায়, নিশ্চিত হতে কেউ আছে কিনা। মেহের দ্রুত দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। আতঙ্কে তার বুক টিপটিপ করছে। সে আরুষকে ভয় পায়, বিষয়টা এমন নয়। তাকে আরুষের রহস্য ধরতে হবে, এখনই ধরা পড়লে চলবে না। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। সব মিলিয়ে অস্থিরতা, উত্তেজনা জেঁকে বসেছে হৃৎপিণ্ডে। কয়েক মুহূর্ত পর মেহের অতি কৌশলে উকি দিল করিডোরে। আরুষ নেই। মেহের দ্রুত পেইন্টিং এর সামনে গিয়ে দাঁড়ায়। চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখার চেষ্টা করে আরুষ কোথায় গেছে। আর তো কোনো পথ নেই যাওয়ায়। চারিদিক দেওয়াল, তবে কি হাওয়া হয়ে গেল? সন্ধ্যার মাথা ব্যথা জেঁকে বসল আবারও। রাগে শরীর বিড়বিড় করছে। শয়তান লোকটা চোখে ধুলো দিয়ে কোথায় গেল? 1 মিনিট। আরও সেই পেন্টিং এর সামনে কি করছিল? মেহের ভ্রু কুঁচকে মনোযোগ নিক্ষেপ করে তাকায় ছবিটির দিকে। স্বাভাবিক পেইন্টিং এর চেয়েও বড় জিনিসটা। রিসোর্টের এক কোনায় অযত্নে এইটা ফেলে রাখার কারণ কি? মেহের হাত দিয়ে ছুঁয়ে পেইন্টিংটা সরানোর চেষ্টা করল। অবাক করা বিষয়, একটু ঠেলা দিতেই বেরিয়ে এলো লোহার তৈরি ছোটখাটো দরজা। মেহের চমকে উঠল। কি নিখুঁত দক্ষতায় দেয়ালের সাথে অ্যাটাচড করা। মেহের হাত রাখে লোহার দরজার হাতলে। হাত দিতেই শীতল অনুভূতিতে শিউরে উঠে তার সর্বাঙ্গ। সে থেমে যায়, এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে বিসমিল্লাহ বলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভিতরে গাঢ় অন্ধকার। মেহের একটু এগিয়ে যেতেই বেসামাল হয়ে পড়ে যেতে নিল। নিচে লোহার সিঁড়ি আছে, যা অন্ধকারে আড়াল করে রেখেছে। নিজেকে অতি কষ্টে সামলে সে হাতড়ে সিঁড়ির রেলিং ছুঁল। গাঢ় অন্ধকারের মাঝে অনুমান করে করে ধীরে ধীরে ধাপ ফেলে সিঁড়িতে। প্রতিবার পা ফেলার সঙ্গে সঙ্গে পদধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু মুহূর্তেই সেগুলো মিয়ে গিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা সৃষ্টি হচ্ছিল। যেন অন্ধকারই প্রতিটা শব্দ শুষে নিচ্ছে। শ্বাস টানতে গিয়ে মেহেরের শরীরে অচেনা শিহরণ সৃষ্টি হচ্ছে। তবু সে স্থির ছিল, প্রতিটি ধাপে হালকা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। অনেকটা সময় নিয়ে মেহের নিচে নামল। ততক্ষণে তার দৃষ্টি অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। এখন আর আগের মতো গাঢ় অন্ধকার বোধ করছে না। নিচে নেমে মেহের বুঝল কম করে সে 20 ফিট নিচে দাঁড়িয়ে আছে। মেহের ধীরে ধীরে এক নিঃশব্দ পদক্ষেপে আরও ভিতরের দিকে এগিয়ে গেল। এই জায়গার একটানা শ্বাসরুদ্ধকর নীরবতা বুকের ভেতরের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। সামনে মৃদু মৃদু আলোর ঝলক দেখা যাচ্ছে। পরিবেশটা দমবন্ধকর। শ্বাস নিতে সমস্যা হচ্ছে। বুকে চাপ অনুভূত হচ্ছে। চারিদিক অন্ধকার, শুনশান। নিজের নিঃশ্বাস ও ধাপ ফেলার খটখট আওয়াজ ব্যতীত কিচ্ছু শোনা যায় না। দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, পুরনো, চটচটে কালো রঙে ডুবে আছে, যেন কত বছরের ইতিহাস এই দেয়াল নিজের মাঝে দাবিয়ে রেখেছে। ময়লা মেঝেতে অসংখ্য কালচে বাদামি দাগ। আচ্ছা, এগুলো কি রক্তের দাগ? কোথাও কোথাও পুরনো রশি, লোহার পাইপ ঝুলে আছে। এক কোণে বেশ কিছু ময়লা কাপড় পড়েছিল, কোনোটায় রক্তের লেগে থাকা দাগ। অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না জায়গাটা, কিংবা ইচ্ছে করে ফেলা রাখা হয়েছে যেন মেহেরের মতে অনিমন্ত্রিত অতিথি প্রবেশ করে প্রথমেই শিউরে। কে জানে। মেহের এক পা এগিয়ে গেল। মাটির এত নিচে গা ছমছমে জায়গায় সে কখনো আসেনি। সে এগিয়ে যেতে না চাইলেও তার শরীর অদ্ভুতভাবে এগোচ্ছিল। অজানা কৌতূহল তাকে ফিরে যেতে দিচ্ছে না। মেহের আরও দেখল অনেকগুলো লোহার রড একটার পর একটা রশিতে বাঁধা, হয়তো পরে ব্যবহৃত হবে। সামনের দিক থেকে গোঙানির আওয়াজ আসছে। মেহেরের মস্তিষ্ক সিগন্যাল দিল, এটাই কি আরুষের টর্চার সেল, যার কথা শাকিল নামের ছেলেটার মুখে শুনেছিল? ছেলেটা সেই যে গুম হলো, আজও খুঁজে পাওয়া গেল না। দ্রুত পা চালালো মেহের। এবারে একটা জোরালো চিৎকার শোনা গেল সামনের কক্ষ থেকে। মেহেরের শরীর হিম হয়ে গেল সঙ্গে সঙ্গে। তার পায়ের তলার মাটি সরে সরে যাচ্ছে।
মেহের স্থির দাঁড়িয়ে রইল কিছু সময়, তার পা যেন একেবারে আটকে গেছে। কি করবে, কোন দিকে যাবে চিন্তা করতে পারছে না। চিৎকারের তীব্রতায় যেরকম অস্পষ্ট ভয় অনুভব করেছে, ওর সমস্ত শরীর অবশ হওয়া দশা। তবে কৌতূহল আর আতঙ্কের মধ্যবর্তী দ্বন্দ্ব তাকে টেনে নিয়ে গেল সেই শব্দের দিকে, সেই ভয়ের উৎসের দিকে। হালকা নিঃশ্বাস টেনে মেহের নিজেকে কিছুটা দৃঢ় করল। কপালে ঘাম জমতে শুরু করেছে, তবু সে পিছায় না। সচেতন ধাপ ফেলে এগিয়ে গেল দরজার কাছে। আরেকটা চিৎকার শোনা গেল, এবারের চিৎকার আরো বিকট, রক্ত শীতল করা। মেহেরের রক্ত জমে গেল তক্ষুনি। সে দেখল ঘরের মাঝখানে এক ব্যক্তির শরীর উল্টো হয়ে ঝুলছে। আরুষ তার সামনে দাঁড়িয়ে, নিঃশব্দ অথচ ভয়ঙ্কর। এক হাতে গ্লাভস পরা, অন্য হাতে লোহার রড। আবছা আলোয় আরুষের চেহারার হিংস্রতা ভাষায় প্রকাশ করার মতো না। মেহের নিশ্চিত হলো এটাই আরুষের টর্চার সেল, তার গোপন দুনিয়া। কিন্তু এই লোকটাকে, তাকে শাস্তি দেওয়ার কারণ কি? আর আরুষই বাকে? আরুষ ভয়ঙ্কর রেগে হিংস্র কণ্ঠে বলল, তুই ভাবিস রশিদ তোকে বাঁচাতে আসবে? কোথায় তোর বাপ, আসে না কেন? লোকটা কিছু বলতে যাবে, তখনই একজন গার্ড ফিসফিস করে কিছু বলল। স্যার, একটা মেয়ে ঢুকে পড়েছে। আরুষ ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। গম্ভীর স্বরে বলল, কোথায়? ড্যাশ ড্যাশ। আচমকা মেহেরের কাঁধের ওপর কেউ বন্দুকের নল ঠেকায়। মেহের কিছু বুঝে ওঠার আগেই সামনে হাজির হয় আরুষ, ধীর অথচ তীব্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আরুষ গর্জন করে বলে, তুমি এখানে কি করছো? আরুষের গলায় কোনো উষ্ণতা নেই। ঠান্ডা অথচ ভয়ঙ্কর এক ধরনের ক্ষোভ। মেহের কিছু বলতে পারছিল না, গলার স্বর যেন হারিয়ে গেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা রোবটের মতো লোকগুলোর চোখে সন্দেহ আর শীতল নিষ্ঠুরতা। ভাবসাব এমন যে মেহেরকে এখানে পুঁতে দিতে তাদের হাত কাঁপবে না। মেহের কাঁপা কাঁপা সুরে কিছু বলতে যায়। আপনি, আর এর। মেহের কথা শেষ করার আগেই আরুষ একটা ধমক দিয়ে উঠল। একটা কথাও না, এখানে আসা তোমার উচিত হয়নি। কেঁপে উঠল সরু শেলের নিষ্প্রাণ স্থানটা। দেওয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো মেহেরের কানে। মেহের কেঁপে উঠল, অস্থির প্রাণে পানি নেই, গলা শুকিয়ে কাঠ। এত ভয় কেন লাগছে? আরুষ এক ধাপ এগিয়ে এলো তার দিকে, তারপর কঠিন গলায় বলল, এর শাস্তি পেতে হবে তোমাকে। মেহের আতঙ্কে পিছু হটতে চাইল, কিন্তু তখনই সে অনুভব করল, তার নাকে কোনো একটা কাপড় চেপে ধরা হয়েছে। উমম, চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, মাথা ঘুরছে। মেহের টলতে লাগল, কিন্তু কেউ তাকে শক্ত করে ধরেছে। শেষ মুহূর্তে চোখ বন্ধ হওয়ার আগে সে শুধু আরুষের গভীর, অন্ধকার দৃষ্টি দেখল। তারপর সব অন্ধকার। _ 51। মেহেরের যখন জ্ঞান ফিরল তখন ঘড়িতে ভোর 5:30। চোখ খুলতেই তীব্র লাইটের আলোয় চোখ বন্ধ হয়ে গেল আবার। তার মাথা ভীষণ ভারী লাগছে। চোখ ডলে মেহের বড় বড় করে তাকায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে চারপাশ পরিষ্কার হয়। মেহের তড়িঘড়ি উঠে বসতে চাইল, কিন্তু গায়ে যেন কোনো শক্তি নেই। চারপাশে তাকিয়ে দেখল পরিচিত আসবাব, নরম বিছানা, জানালার পাশে সাদা পর্দা। এটা তো আরুষের ঘর, সে শুয়ে আছে আরুষের বেডরুমে। ঠিক তখনই দরজাটা খট শব্দে খুলে গেল। আরুষ ট্রে হাতে ঘরে ঢুকল, ট্রেতে গ্লাস ভর্তি গরম দুধ, এক পাতা নাপা এক্সট্রা, সিদ্ধ ডিম সাথে তার কঠিন অভিব্যক্তি। ঘুম ভাঙল, আরুষ ঠোঁটের কোণে মৃদু বিদ্রূপের হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল মেহেরকে। মেহের ধীরে ধীরে উঠে বসল, তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। রাগে শরীর কাঁপছে। মেহের বিছানার চাদর মুঠোয় চেপে ধরল, চোখে আগুন জ্বলছে। আপনি আমায় অজ্ঞান করেছিলেন? আরুষ ধীর পায়ে মেহেরের দিকে এগিয়ে এলো। চোখে কোনো অনুশোচনা নেই, চাহনি গভীর যেখানে কেবল অন্ধকার। হ্যাঁ, একটা মাত্র শব্দ, অথচ সেই শব্দের মধ্যে ছিল অসীম ক্ষমতা, অধিকারবোধ আর ভয়ঙ্কর এক নিয়ন্ত্রণ। মেহের দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু মাথা এখনো ভারী লাগছে। আরুষ এক হাতে তার কাঁধ চেপে ধরল। মেহের বাধা দিতে গেল কিন্তু পরক্ষণেই অনুভব করল, আরুষের আঙুল তার চিবুক ছুঁয়ে দিয়েছে। একটা শীতল স্পর্শ, নরম অথচ দৃঢ়। আমার কাজে বাধা দিও না, মেহেরজান। আরুষের গভীর, ধোঁয়াটে কণ্ঠস্বর। আরুষ ধীরে ধীরে তার মুখটা নিজের দিকে টেনে নিল। মেহেরের শ্বাস আটকে গেল, গলা শুকিয়ে এলো, কিন্তু দৃষ্টিটা একটুও সরাল না। নয়তো ফল খুব খারাপ হবে। ঠান্ডা হুমকি দিয়ে বলল আরুষ। তার আঙুল মেহেরের গালে অবাধ বিচরণ করল, নরম অথচ শীতল ছোঁয়া। যেন মখমলের চাদরের নিচে লুকিয়ে রাখা ধারালো ছুরির ক্ষীণ স্পর্শ। তুমি কি চাও আমি সত্যিই শাস্তি দিই? মেহেরের দৃষ্টিতে আগুন মাত্র, ভয়ের ছিটেফোঁটাও শরীর ছোঁয়নি। আপনি ভয় দেখিয়ে আমায় থামাতে পারবেন না।
আরুষ মৃদু হাসল, যেই হাসি ঠান্ডা, গভীর, ধোঁয়াটে। ভয় না মেহেরজান, আমি ভয় দেখাই না, আমি শুধু শাস্তি দিই। দুম করে মেহেরের মস্তিষ্কে ধাক্কা দিল আরুষের আওড়ানো বলি। আমি ভয় দেখাই না, শুধু শাস্তি দিই, ডায়েরিতে এমনটাই লেখা ছিল না? আরুষের ঠোঁট মেহেরের কানের কাছে পৌঁছালো। ক্ষীণ কণ্ঠে আরুষ তাকে সতর্কবার্তা শোনাল। তুমি যদি আবার আমার পথে আসো, তাহলে তোমার সব সীমা আমি ভেঙে রেখে দেব। গভীর, ফিসফিসে গলার স্বর যেন শীতল আগুনের মতো ছড়িয়ে গেল মেহেরের শরীরে। আর তোমাকে ভাঙতে আমি বেশ পারদর্শী, মেহেরজান। মেহেরের দম বন্ধ হয়ে আসছিল। সে কিছু বলার আগেই আরুষ সোজা হয়ে দাঁড়ালো। হাতটা সরিয়ে নিল, তারপর ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, এগুলো খেয়ে রেস্ট নাও, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তারপর বড় বড় ধাপ ফেলে আরুষ দরজার দিকে এগিয়ে যেতে লাগল। আরুষ দরজার দিকে পা বাড়িয়েছিল, কিন্তু হঠাৎই পেছনে থেকে মেহেরের কণ্ঠস্বর বজ্রপাতের মতো আছড়ে পড়ল। আমার থেকে সত্যি লুকানোর অধিকার আপনার নেই। মেহেরের গলা কাঁপছে, কিন্তু কণ্ঠস্বর অটল। আরুষের কদম থেমে গেল। আস্তে আস্তে ঘুরে দাঁড়াল। মেহের ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, হাত মুষ্টিবদ্ধ। দ্রুত ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা ছেঁড়া সংবাদপত্র টেনে বের করে আনল। খবরের কাগজের পাতাটা পুরনো, কোনাগুলো ভাঁজ করা। কোনোমতে টিকে আছে যেন। আমার বাবার মৃত্যুর সংবাদপত্র আপনার কাছে কি করছে? কেন রেখেছেন? আরুষের চোখ ধূসর, গভীর। তীক্ষ্ণ দৃষ্টি মেহেরের দিকে নিবন্ধ। মেহেরের হাত কাঁপছিল, কিন্তু সে দৃঢ়তার সহিত তাকিয়ে প্রশ্ন ছুড়ল। বলুন, মিস্টার শেখ, আপনি কেন এই খবর সংরক্ষণ করে রেখেছিলেন? কি সম্পর্ক আপনার আমার বাবার সঙ্গে? আরুষ কয়েক মুহূর্ত নীরব হয়ে থাকল। চোখে একরকম নিস্তব্ধতা খেলা করছে, বোধহয় মনের মধ্যে অগণিত কৌশল ঘুরপাক খাচ্ছে। তারপর সে ধীর পায়ে এগিয়ে আসে, মেহেরের একদম সামনে এসে দাঁড়াল। সংবাদপত্রের দিকে এক ঝলক তাকিয়ে আবার মেহেরের চোখে চোখ রেখে বলল, তোমার মনে হয় সব উত্তর জানার যোগ্য তুমি? মেহের একচুলো পিছু হটল না। প্রতিরুদ্ধ স্বরে উত্তর করল, আমি শুধু যোগ্যই না, আমি জানতে বাধ্য। কারণ এই সত্য আমার জীবনকে অন্ধকার করে রেখেছে। আরুষ দীর্ঘশ্বাস ফেলল। কখনো কখনো কিছু উত্তর জানার চেয়ে অজানা থাকাই ভালো মেহেরজান। কে বলতে পারে সত্য জানার পরে তোমার জীবনই অন্ধকারে তলিয়ে গেল। উদ্ধৃতি চিহ্ন। আমি ভয় পাই না, যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত। আরুষ হেসে ফেলল। সেই ঠান্ডা, উপহাসমাখা হাসি। তোমার এই নির্ভীকতা আমাকে মুগ্ধ করে, কিন্তু একই সাথে অবাকও করে। মেহেরের বুক ধুকপুক করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও সে দমেনি। চোখের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এখন আর রহস্য নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবতা। আরুষ তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে, ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি। ধীরে ধীরে সে মেহেরের হাত থেকে কাগজটা ছিনিয়ে নিল এক ঝটকায়। গলা দিয়ে বেরিয়ে এলো এক গভীর, চাপা স্বর। একটা কথা মনে রাখো মেহেরজান, যা জানার জন্য তুমি মরিয়া, তা হয়তো তোমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। মেহের রাগে জ্বলতে লাগল। তার চোখে আগুন, কণ্ঠে তীব্র চ্যালেঞ্জ। কিন্তু আমি জানব, আপনি আমায় ভয় পাচ্ছেন, আপনি ভীষণ পাপী তাই না? আমার কাছে ধরা পড়ার ভয় আপনি মুখ খুলছেন না? চিৎকার করে আরুষ দ্রুত এগিয়ে এলো, একদম কাছে। এতটাই কাছে যে, তার নিঃশ্বাস মেহেরের গালে এসে লাগছে। সে ঠান্ডা স্বরে ফিসফিস করল, শীর্ষস, চিৎকার করো না জান। অনেক কষ্টে ধৈর্য ধরে আছি। লিমিট ক্রস করো না, গলা ভেঙে ফেলব। মেহের তবু দমল না, তার রাগ যেন উগরে দিতে চাইছে সমস্ত কষ্ট। আপনার হুমকি আমার আওয়াজ কমাবে না মিস্টার অমানুষ। কি করবেন? মেরে ফেলবেন? ও লোকের মতো উল্টো ঝুলিয়ে দেবেন? আরুষ আস্তে আস্তে হাসল, কিন্তু সেই হাসিতে ছিল এক ভয়ঙ্কর ইঙ্গিত। এক ঝটকায় তার আঙুল মেহেরের চিবুকে তুলে ধরল, চোখে চোখ রেখে বলল, বউকে কেউ ওসব শাস্তি দেয় না বোকা। তোমার জন্য অন্য শাস্তির ব্যবস্থা আছে। এমনভাবে ধরব 4 দিন বিছানা ছাড়তে পারবে না। আমার সাইন না বুঝার মতো বোকা তুমি নও। বাঁকা হেসে, বিশ্বাস করুন, এসব আমার গা শোয়া হয়ে গেছে। যন্ত্রণা একবার দুবার দেওয়া যায়, বারবার নয়। উদ্ধৃতি চিহ্ন। আরুষ এবার আরেকটু ঝুঁকে এল, চোখে অবর্ণনীয় তীব্রতা। আমার ক্ষমতা সম্পর্কে তুমি অবগত নও। জাস্ট ইমাজিন করতে পারছো না। উদ্ধৃতি চিহ্ন। মেহেরের কণ্ঠ হঠাৎ নরম হয়ে এলো, এক অদ্ভুত বিষাদ নিয়ে বলল সে, আমার বাবা কিভাবে মারা গেছে? উদ্ধৃতি চিহ্ন। আরুষ কোনো জবাব দিল না। বিনা বিলম্বে ঘর ছাড়ল। মেহের তার চলে যাওয়া দেখল অগ্নিদৃষ্টিতে। মন তেতো হয়ে উঠল রাগে, ক্ষোভে।
শরীর কাঁপছিল তার, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল না মেহের। এক ধাক্কায় ট্রে ফেলে দিল সাফেদ মেঝেতে। কাচের গ্লাস ভেঙে গুড়িয়ে গেল। এভাবে সে আরুষকে কেন ভাঙতে পারে না? _52 দুপুরের কড়া রোদ জানালার কাছে আছড়ে পড়ছে। আরুষ অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে, এক হাতে জ্বলন্ত সিগারেট, অন্য হাত টেবিলের ওপর রাখা ফাইলের পৃষ্ঠায় ধীরে ধীরে আঙুল চালাচ্ছে। জানালার ওপারে শহর ব্যস্ত, যানবাহনের শব্দ, মানুষের ছোটাছুটি, সবকিছু চলমান, অথচ তার ভেতরটা স্থির, রহস্যময়ী। সে জানে, কিছুক্ষণের মধ্যেই রাশেদ খন্দকারের সাম্রাজ্য অর্ধেক ধসে পড়বে। প্রতিটি চাল সে নিখুঁতভাবে সাজিয়েছে, এবার শুধু গুটি ফেলার পালা। আরুষের ঠোঁটের একপাশে একটুখানি হাসি ফুটে ওঠে। শিকারী বুঝতেই পারছে না, কখন সে শিকারে পরিণত হয়েছে। ফোনের ঘণ্টি বাজল। ওপাশ থেকে বিনীত কণ্ঠস্বর শোনা গেল। বসো, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রশিদের পুরো ফান্ড আটকে গেছে। আরুষ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, ভালো, ওকে একটু একটু করে নিঃস্ব করো। উদ্ধৃতি চিহ্ন। ওপাশ থেকে আবার বলা হলো, রশিদের আরেকটা কন্টেইনার পড়তে আটকানো হয়েছে। দুদকের কাছে আমাদের লোকেরা ইনফরমেশন দিয়েছিল। ড্রাগ লোডিং ধরা পড়েছে, পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে। ইনভেস্টররা আপাতত আতঙ্কিত। সিগারেটের ধোঁয়া ছেড়ে আরুষ আস্তে আস্তে বলল, এবার ওর বড় ক্লায়েন্টদের কাছে খবর পাঠাও। বলো রশিদ ধ্বংস হয়ে গেছে। কেউ যেন ওর সাথে কোনো কন্ট্রাক্ট সাইন না করে। _53 রশিদ খন্দকার বিশাল ম্যানশনের হলরুমে পায়চারি করছে। ফোনের পর ফোন আসছে, একটার পর একটা বাজছে। তার একজন বিশ্বস্ত লোক কল করে বলল, স্যার, সব শেষ হয়ে যাচ্ছে। ইনভেস্টররা সব টাকা তুলে নিচ্ছে। পুলিশ আমাদের গোডাউন সিল করে দিয়েছে। রশিদ খন্দকারের মুখে আতঙ্কের ছায়া। সে প্রশ্ন করল, এসব কার কাজ? ওপাশের কণ্ঠটা কাঁপছিল। তবে সে উত্তর দিল, স্যার, আরুষ আপনাকে বরবাদ করতে উঠেপড়ে লেগেছে। আমাদের ফাইল, আমাদের ক্লায়েন্ট লিস্ট, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। সবাই ভয় পেয়েছে, কেউ আমাদের সাথে কাজ করতে চাইছে না। রশিদের হাত কাঁপছিল, সে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারল। কাঁচ ভাঙার শব্দ হলো। চোখে রাগ, আতঙ্ক আর অস্থিরতা একসঙ্গে খেলা করছে। একে একে টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজপত্রগুলো পিষে ফেলছিল সে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। পরক্ষণেই দরজা খুলে গেল। ম্যানেজার তড়িঘড়ি করে কেবিনে ঢুকল, মুখ ফ্যাকাশে, সারা শরীর ঘামে ভিজে গেছে। স্যার, ড্রাগ লোডিংয়ের খবর মিডিয়ায় চলে গেছে। পুরো সিস্টেমে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। সবকিছু প্রায় অচল হয়ে গেছে। ম্যানেজারের কণ্ঠে বিভ্রান্তি, হতাশা। তার গাঢ় গলা থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ রশিদের বুকে হাতুড়ির মতো আঘাত করছে। রশিদ খন্দকারের হাত থেকে সিগারেট পড়ে গেল। জানালার কাছের ওপাশে শহরের কোলাহল এক মুহূর্ত থেমেছে, তার পৃথিবীও যেন স্থির হয়ে গেছে। সে কিছু শুনতে পাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল, তার সমস্ত পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। এমন সময় ম্যানেজারের ফোনে নোটিফিকেশন এর টুংটাং সাউন্ড হয়। সে এক পলক দেখল। আকস্মিক ঘামতে ঘামতে বলল, স্যার, আমার ফোনে কেউ ডকুমেন্ট পাঠিয়েছে। আপনার স্থাবর অস্থাবর সবকিছুই ডিটেইল একসাথে। কোথায় কয়টা ইলিগ্যাল কোম্পানি, কোনটায় ট্যাক্স দেওনা নেই, শিপমেন্টে কি কি পোর্ট হয় সব স্যার। এই ইনফরমেশন লিক হলে আপনি ধসে যাবেন। রশিদ খন্দকার নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। চেয়ার ফেলে উঠে এসে ম্যানেজারের গলা চেপে ধরল। ফকিন্নির পুতো, তুই আমায় ভয় দেখাস? ম্যানেজার আতঙ্কে গলা ছাড়িয়ে ছুটতে পালালো কেবিন থেকে। চোখের পলকে যেন সমস্ত বিশ্বাস, সমস্ত সম্পদ এবং সবকিছু ভেঙে পড়ছে। রশিদ ধপ করে বসে পড়ল চেয়ারে। এই শহরের রাজা ছিল সে। কত লোক তার পা ধরত, ক্ষমতার ভয় দেখিয়ে কাঁপিয়ে রাখত সবাইকে। আর আজ সে একা। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আরুষ। তার কণ্ঠ ক্ষোভে, হতাশায়, রাগে একসঙ্গে তেতে উঠল। এই জানোয়ারটা আমাকে শেষ করে দিচ্ছে। _54 রাত গভীর হলেও মেহেরের চোখের পাতায় ঘুম নেই। মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছে আজ রাতের ঘটনা, আরুষের সেই নির্লিপ্ততা চাহনি, শীতল হুমকি, আর বাবার মৃত্যু সংক্রান্ত সংবাদপত্র। সে জানে, আরুষ ইচ্ছা করেই তাকে সত্য থেকে দূরে রাখছে। কিন্তু কেন? তার বাবার মৃত্যুর সঙ্গে কি আরুষের কোনো যোগসূত্র আছে? নাকি সে এমন কিছু জানে যা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে? মেহের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর এক প্রবল প্রতিজ্ঞা জন্ম নিয়েছে। সত্য পাতালে লুকানো থাকলেও আমি খুঁড়ে বের করব। খুঁজে বের করব। সময় গড়িয়ে যাচ্ছে স্রোতের তালে তালে।
কিন্তু মেহেরের শরীর যেন আটকে গেছে এক অনিশ্চিত গণ্ডির মধ্যে। মেহেরের শরীরটা আজকাল ঠিক যায় না। ঘন ঘন মাথা ঘোরে, খাবারে তীব্র অনীহা, বমি পায়। কি হলো, কি জানে? নিছক শারীরিক দুর্বলতা, হয়তো অতিরিক্ত চিন্তার ফল। কিন্তু সাম্প্রতি তার চিন্তাগুলো সবসময় একটা নামের আশেপাশে ঘুরপাক খায়, আরুষ। মেহের কোলের উপর ল্যাপটপ নিয়ে বসে আছে, বিছানায় হরেক রকম কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরুষের কোম্পানির প্রজেক্ট পেপার সেগুলো। রুহুল শেখ বলেছেন, আরুষকে দায়িত্ব দেওয়ার আগে সে যেন সবটা বুঝে নেয়। মেহেরই তার শেষ ভরসা। কিন্তু কাগজপত্রে মন বসাতে পারছে না মেহের। সে যতবার কাগজের দিকে তাকায়, আরুষের কথাগুলো মাথায় ঘুরতে থাকে। আমার ক্ষমতা সম্পর্কে তুমি অবগত নও। তুমি যা জানার জন্য মরিয়া, সেটা হয়তো তোমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। লিমিট ক্রস করো না, গলা ভেঙে ফেলবো। হাতের কলমটা ধীরে ধীরে আঁকিবুকি করছে মেহের, কিন্তু চোখের সামনে শুধু ভেসে উঠছে আরুষের বাঁকা হাসি, তীক্ষ্ণ দৃষ্টি। সেই রাতে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা নিছক মানুষ ছিল না, ছিল একটা রহস্যময় দানব। যে মেহেরকে কেবল ভোগ করতে চায়, আবার নিজের কাছে আটকেও রাখতে চায়। সে যে কি চায়, তা বুঝে উঠতে পারে না মেয়েটা। একটু পরপর মেহেরের মাথায় চাপ অনুভূত হচ্ছে। ঘন ঘন গলা শুকিয়ে আসছে, গরম লাগছে, হুটহাট শরীর অস্বাভাবিক ঘেমে যাচ্ছে। তার মানসিক অবস্থার যা দশা, বোধ হয় এজন্যই শরীর খারাপ লাগছে। কিছুটা সময় চুপচাপ বসে থেকে উঠে পানি নিতে গেলে হঠাৎ মাথা চক্কর দিয়ে ওঠে মেহেরের, চারপাশটা ঝাপসা হয়ে যায় ধীরে ধীরে। তারপর সব অন্ধকার। ড্যাশ ড্যাশ ড্যাশ। মেহের যখন চোখ খুলল, তখন শিউলি আন্টি আর একজন অচেনা মহিলা তার পাশে দাঁড়িয়ে আছে। চোখ ডলে একটু সাড়া দিতে গেল, কিন্তু তার আগেই মহিলা সহাস্যে উত্তর দেয়। আমি মারিয়া, আপনার চেক আপ করতে এসেছি ম্যাম। মেহের সামান্য অবাক হয়, অস্থির গলায় বলে, কি হয়েছে আমার? তখন মাথাটা। কিন্তু কথা শেষ হতে না হতেই সে বুঝতে পারে, মাথায় আঘাত লেগেছে কোথাও, যখন ওভাবে পড়ে গিয়েছিল। মারিয়া প্রশান্ত দৃষ্টিতে তাকে শান্ত করার চেষ্টা করে। রিল্যাক্স ম্যাম, প্রেশার চেক করে আমি ইউরিন টেস্টের জন্য স্যাম্পল নেব। রিপোর্টে আপনার শরীরের অবস্থা ঠিক মতো জানা যাবে। মেহের খুব একটা বুঝতে পারে না, মাথাটা এখনো ঘুরছে। মস্তিষ্কে চলছে একগাদা চিন্তা, শরীর নিয়ে নয়, আরুষকে নিয়ে, তার অপ্রকাশিত সত্য নিয়ে। _ 55। রাত নেমেছে, আকাশ পূর্ণচাঁদের আলোয় ঢেলে দিচ্ছে রহস্যময় নরম আভা। বিশাল ফ্লোর টু সিলিং জানালার পাশে দাঁড়িয়ে আছে আরুষ। এক হাতে গ্লাস, অন্য হাত পকেটে গুজে রাখা। নিচের শহরটা আলোর মালায় মোড়ানো, কিন্তু তার চোখ যেন সেই আলো ছাপিয়ে অন্ধকারে কিছু খুঁজছে। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি, যেন সে সবকিছু আগে থেকেই জানত। দূরে, কোনো অচেনা গাড়ির হর্ন বাজছে, রাতের নীরবতা ভেঙে খান খান করে দিচ্ছে। ঠিক তখনই তার একজন অনুগত কর্মী ভেতরে ঢুকে মাথা নিচু করে বলল, বসো। রশিদের অবৈধ লেনদেনের তথ্য দুদকের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে। কালকের মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। আরুষ ধীরস্থির ভঙ্গিতে গ্লাসের মধ্যে থাকা পানীয় নাড়াল, চোখে এক ধরনের হিমশীতল নিষ্ঠুরতা। তারপর নিষ্পৃহ কণ্ঠে বলল, জীবনের শেষ সময়টুকু ওকে নিজের মতো বাঁচতে দাও, উপভোগ করুক। তারপর শুক্রবার রাতে তুলে নেবে। ততক্ষণ শুধু নজর রাখো। আরুষের কণ্ঠস্বরে কোনো উত্তেজনা নেই। খুব স্বাভাবিক সে, যেন নিছক একটি রুটিন কাজ মাত্র। কিন্তু কেউ কি জানে এই তুলে নেওয়ার নির্দেশের ব্যাখ্যায় কোন হিংস্রতা লুকিয়ে আছে? _ 56। পরের দিন সকালে ক্লিনিক থেকে কল আসে। মেহের তাদের জানিয়ে দেয় যে, সে বিকেলে যাবে রিপোর্ট নিতে। কেননা মনের মধ্যে একাধিক অস্বস্তি, আতঙ্ক। বারবার আল্লাহর নাম নিচ্ছে, এই অনুমান যেন সত্যি না হয়। ভয় করছে খুব। ড্যাশ 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 ড্যাশ। হাসপাতালের করিডোরে লোকজনের অবাধ চলাচল। মানুষের আনাগোনা থাকলেও, মেহেরের কানে যেন কোনো শব্দ পৌঁছাচ্ছে না। হৃদস্পন্দন দ্রুত চলছে, হাতের আঙুলগুলো কম্পমান। রিপোর্ট নিতে আসলেও সে এখনো নিজেকে প্রস্তুত করতে পারেনি। কি জানে রিপোর্টে কি আসে, ভয় করছে। রিসেপশনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করার পর, ধীর পায়ে কাউন্টারের দিকে এগিয়ে যায় মেহের। নার্স তাকে একগুচ্ছ রিপোর্ট হাতে ধরিয়ে দেয়, তারপর বলে, মারিয়া মাত্র সদরে গিয়েছেন ম্যাম। আপনি সিনথিয়াকে কাইন্ডলি দেখিয়ে নিন। ম্যাডাম চেম্বারে আছেন, আপনি ওনার সাথে কথা বলে নিতে পারেন। এই শহরের বেস্ট গায়োনোকোলজিস্ট উনি। মেহের বোকার মতো মাথা ঝাঁকায়। একবার রিপোর্টের পৃষ্ঠায় চোখ রাখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। বুকের ভেতর অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। ডাক্তারের সামনে বসার পর,
সিনথিয়া নরম স্বরে বললেন। আপনার রিপোর্টগুলো দেখি। মেহের রিপোর্ট এগিয়ে দেয়। ডক্টর সিনথিয়া রিপোর্ট একবার মনোযোগ দিয়ে পড়ে মুচকি হাসে। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, আপনার শরীরের দুর্বলতা, বমি ভাব, মাথা ঘোরা সবকিছুই স্বাভাবিক একটা কারণ। আপনি প্রেগন্যান্ট। শব্দগুলো শূন্যে ভাসে, ধাক্কা খায় মেহেরের বুকে, অতঃপর মাথার ভেতর বিদ্যুতের মতো ছড়িয়ে যায়। মেহেরের নিঃশ্বাস মুহূর্তের জন্য থেমে যায়, বুকের ভেতর শূন্যতা, গলার গভীরে একটা ভারী কিছু যেন বসে গেছে। সে বোকার মতো তাকিয়ে থাকে সিনথিয়ার দিকে। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণ পর সে বিড়বিড় করে নিজেকে বলে, না, এটা অসম্ভব। সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। ডাক্তার মৃদু হাসেন, এ ধরনের প্রতিক্রিয়া তার কাছে নতুন কিছু নয়। আমি বুঝতে পারছি, হঠাৎ কনসিভ করাই আপনি বিস্ময় কাটিয়ে উঠতে পারছেন না। সময় নিন। ভাগ্যবানরাই শুধু মা হতে পারে। তাদের মধ্যে আপনি একজন। ভাগ্যবান, কিভাবে? মেহের তো কখনো চায়নি এই সম্পর্ক, এই বন্ধন, এই ভবিষ্যৎ। শরীরে এক মুহূর্তে শীতল অনুভূতি বয়ে যায়। এই সন্তানের বাবা আরুষ, যে কিনা তার জীবনের অভিশপ্ত অধ্যায়ের সূচনা করেছিল। যে মানুষটা অন্ধকারে বাস করে, যে তাকে কেবল নিজের ইচ্ছে মতো শাসন করতে চায়। যার মধ্যে কেবল হিংস্রতা ভরা, কতখানি অজানা। তার সন্তানের মা হবে সে? না, না, না। মেহেরের শ্বাস দ্রুত হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। শব্দগুলো কাপা কাপা কণ্ঠে বেরিয়ে আসে। মেহেরের হাতের আঙুলগুলো শক্ত হয়ে আসে, যেন নিজেরই শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আমি এবরষণ করাবো। সিনথিয়া এবার কিছুটা গম্ভীর হন। পরামর্শদাতা হিসেবে বলেন, আমি বুঝতে পারছি মিসেস শেখ, আপনি কনসিভ করার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আপনার সময় নেওয়া উচিত। এভাবে হুট করে কিছু করলে পরে পস্তাতে হবে। প্রস্তাব না, আমি চাই না এই বাচ্চা। আমও ভেবেই বলছি। মেহেরের গলা কাঁপছে, চোখে এক ফোঁটা জল চকচক করছে, কিন্তু সে শক্ত হয়ে বসে আছে অনেকটা অনুভূতিহীন রোবটের মতো। ভেতর ঘরে এক ধরনের তীব্র অস্বীকারের অনুভূতি, এক ধরনের আতঙ্ক তাকে আষ্টেপৃষ্ঠে ধরেছে। সে এই জীবনকে বহন করতে পারবে না। ডাক্তার একটা গভীর নিঃশ্বাস ফেললেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, কয়েক মাস আগে মাঝরাতে আপনাকে অ্যাডমিট করেছিলেন আপনার হাজবেন্ড। আপনার হাইম্যান স্বাভাবিকের চেয়ে পুরু। আর আঘাত লাগার কারণে ব্লিডিং তীব্র ছিল। সে রাতে আমিই আপনার ট্রিটমেন্ট করেছিলাম। এ ধরনের কেস আমার কাছে অনেক আসলেও আপনার হাজবেন্ডের চেঁচামেচি, আপনার কন্ডিশন সব মিলিয়ে ঘটনাটা আমার এখনো মনে আছে। ডক্টর লম্বা শ্বাস টেনে আবার বলতে শুরু করলেন, আমি বুঝতে পারছি আপনার ব্যক্তিগত জীবন হয়তো বা সমস্যায় জড়িত। মেয়েদের জীবনে এরকম ঘটনা অহরহ ঘটছে। সাধারণ মানুষের চোখে না পড়লেও আমরা তো ট্রিটমেন্ট করি, আমরা রোজ দেখি। গতকাল 14 বছর বয়সী একজন কিশোরী আপনার মতো সেইম কন্ডিশনে এসেছিল। এখানে তার করণীয় নেই, মানিয়ে নিতে হবে। মেনে নিতে হবে। ভাগ্যের লিখন সবসময় আমাদের মনের মতো হয় না। মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। ডক্টর সিনথিয়ার এত সব কথা মেহেরের কান পর্যন্ত পৌঁছায় না। জোর করে চেয়ার থেকে উঠে দাঁড়াতে যায়, কিন্তু মাথা আবার চক্কর দিয়ে ওঠে। আর ইউ ওকে? ডাক্তার উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন। মেহের চেয়ারের হাতল শক্ত করে ধরে ফেলে। নিজেকে কোনো রকমে সামলে নিষ্ক্রিয় কণ্ঠে প্রশ্ন ছুড়ে, আমার এবরষণ কবে হচ্ছে? ডক্টর গম্ভীর স্বরে বললেন, আপনি কাল আবার আসুন। তারপর বিস্তারিত আলোচনা করব। মেহের মাথা নাড়ে। তার বুকের ভেতর এক চাপা আর্তনাদ উঠে আসছে, কিন্তু সে কাঁদছে না। চোখে কিছুটা ঘৃণা, কিছুটা আতঙ্ক আর কিছুটা অদ্ভুত শূন্যতা নিয়ে মেহের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। শরীর ভারী লাগছে, মনে হচ্ছে যেন চলতে পারবে না। পায়ের নিচের মাটি নেই, চারপাশে ধোয়ার মতো কুয়াশা, বাতাসটা ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও তাকে বেরিয়ে যেতে হবে। এই হাসপাতাল, এই বন্ধ শীতল দেয়ালগুলো তার শ্বাসরোধ করে ফেলছে। মেহের ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, 1 পা, 2 পা। তারপর হাসপাতালের ঠান্ডা করিডোর পেরিয়ে টলতে টলতে বাইরে বেরিয়ে আসে। আকাশে তখনও সূর্য, কিন্তু তার কাছে সব ধূসর মনে হচ্ছে। এটা একটা দুঃস্বপ্ন, তাই তো? এই সত্য থেকে পালানোর কি কোনো উপায় নেই? কিন্তু সে কি করবে? তার জীবনের জটিল সমীকরণের সমাধান কোথায়? _57 মেহের নিজের শরীরটা টেনে নিয়ে যাচ্ছে। এক একটা পদক্ষেপ যেন কয়েকশো কেজির বোঝা বয়ে বেড়ানোর মতো লাগছে। বাড়ি ফিরে দরজা খুলে ঢুকেই চারপাশের নিস্তব্ধতায় মিলিয়ে যেতে চায় সে। চারপাশের অন্ধকারে হারিয়ে যেতে চায়। কিচ্ছু স্বাভাবিক নেই।
তার জীবন স্বাভাবিক নেই। তার মন, শরীর, ভবিষ্যৎ সবকিছু যেন এক গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে। না ভেবে, না থেমে সোজা ছাদের দিকে দৌড়ায় কোনো কিছুই গুছিয়ে ভাবতে পারছে না। শুধু একটা কথাই মাথার ভেতর প্রতিধ্বনি তুলছে। আমি মা হতে চাইনি। আমি এই সন্তান চাইনি। আমি তো এমন জীবন চাইনি। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায় মেহের। ঠান্ডা বাতাস চুল উড়িয়ে দিচ্ছে, কিন্তু তার শরীরের ভেতর শুধু একরাশ জ্বালা। এক মুহূর্তের জন্য মনে হলো, এইসবের শেষ দরকার। সবচেয়ে সহজ উপায় কি শেষ করে দেওয়া? মেহের নিচের দিকে তাকিয়ে দেখে, চারতলা থেকে একটা লাফ দিলে গল্পের শেষ হতো, কিন্তু না। মেহের চোখ বন্ধ করে মাথা ঝাঁকায়। এভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না। কিন্তু সে আর কত লড়বে? কেন লড়বে? মেহেরের দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর জমে থাকা কষ্টটা যেন আর আটকে রাখা সম্ভব না। সে মুখ তুলে আকাশের দিকে চেয়ে দেখে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, তারপর সর্বশক্তিতে চিৎকার করে ওঠে। একটা বিকট চিৎকার ছড়িয়ে পড়ে চারপাশে। গাছে বসা পাখিরা ভয়ে উঠে যায়। দূরের কাকগুলো কা কা করে ডাক দিচ্ছে। মেহেরের কণ্ঠে জমে থাকা হতাশা, বেদনা, রাগ, অসহায়ত্ব সব একসাথে ফেটে বেরিয়ে আসে। সে হাঁটু গেড়ে বসে পড়ে ছাদের ঠান্ডা ফ্লোরে, উন্মাদের মতো কাঁপতে থাকে। গলা ফাটিয়ে কাঁদছে। কেন, কেন, কেন আমার সাথে এমন হলো? আল্লাহ! মেহের ক্ষোভে যন্ত্রণায় বারবার হাত ছুঁড়ে মারছে মেঝেতে। শরীরটা যেন একটা পাথর হয়ে গেছে, অথচ মনে হচ্ছে, তার সমস্ত ভেতরটা গলে যাচ্ছে, পুড়ে পুড়ে ঝলসে যাচ্ছে কষ্টে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। দম বন্ধ হয়ে আসছে। আমি তো চাইনি। আমি তো কখনো চাইনি। গলা বুজে আসছে ওর। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে একের পর এক অশ্রুধারা, আর সেই কান্নার ধারা থামানোর শক্তি তার নেই। কিন্তু এভাবে আর কতক্ষণ কাঁদবে সে? কতক্ষণ এই শূন্যতার মধ্যে একা পড়ে থাকবে? মেহের হাত দিয়ে মুখ চেপে ধরে, নিজের কান্না নিজেই আটকে রাখতে চায়। কিন্তু সে পারে না। একবার ভেঙে গেলে আর সামলানো যায় না। অন্ধকার প্রায় আকাশের নিচে একা, অসহায়, ভেঙে পড়া একটা মেয়ে, যে জানে না তার ভবিষ্যৎ কি। যে জানে না কি করবে, কোথায় যাবে। সে শুধু জানে, তার সব আশা শেষ হয়ে গেছে। সে কাঁদতে থাকে শুধুই কাঁদতে থাকে। এমন এক কান্না, যার কোনো শব্দ নেই। শুধু আছে দুঃখের তীব্র এক প্রতিধ্বনি, যা হয়তো কেউ শুনবেও না। আচ্ছা, এই প্রাণটা তার জীবনে না এলে খুব ক্ষতি হয়ে যেত? বিধাতার এ কেমন নিষ্ঠুর খেলা। _58 সন্ধ্যার খবরের সময় নিউজ চ্যানেলে বড় ব্রেকিং নিউজ। ব্যবসায়ী রশিদ খন্দকারের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ ব্যবসার অভিযোগে মামলা। ঘটনাস্থলে হাতে নাতে ধরেছে দুদক। তদন্ত সাপেক্ষে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। রশিদ ভয়ার্ত চোখে টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার চারপাশের বিশ্বস্ত লোকজনও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এসব কে করলো ভাইয়া? রশিদ খন্দকারের মুখের কথা কেড়ে নিয়ে হৃদ ফট করে উত্তর দিল। কণ্ঠে ষষ্ঠ বিদ্যুৎ। কে আবার? আরুশ শেখ। উদ্ধৃতি চিহ্ন। স্নায়ু ছিঁড়ে যাওয়ার মতো করে গর্জে উঠলেন রশিদ খন্দকার। ঘরে যা হৃদ, আমার মাথা গরম। কিন্তু হৃদ থামার পাত্র নয়, তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। সো হোয়াট? আরুষের কাছে তুমি গোহারান হেরে গেছো মামা। ও তোমার নাকের ডগা দিয়ে সব করে ফেলল, আর তুমি বসে বসে গোল খেলে গেলে। এটাই তোমার খেলার নমুনা? রশিদের রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। টেবিলের ওপর থাকা গ্লাসটা ছুঁড়ে মারল দেয়ালে, মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে চোখ রাঙিয়ে আয়েশ খন্দকারের দিকে তাকিয়ে তীব্র কণ্ঠে বললেন, সাপের বাচ্চাকে আমার সামনে থেকে সরো, আসো। বিষদাঁত ভেঙে ফেলব। হৃদের মুখে ভয়ের লেশমাত্র নেই, বরং ঠোঁটের কোণে শয়তানি হাসি। চোখে বিদ্রূপের ঝিলিক নিয়ে মুখ বিকৃত করে বলল, যার বিষদাঁত ভাঙার কথা ছিল, সেই তোমাকে ছোবল দিয়ে পঙ্গু বানিয়ে ফেলেছে মামা। ইউ আর সাচ আ লুজার। আয়েশা খন্দকার হৃদকে ধমকে বললেন, হৃদ, চুপ করো, মামাকে রাগিও না। অতঃপর আলতো হাতে ভাইয়ের কাঁধে থাবা দিয়ে শান্ত স্বরে বলল, শান্ত হও ভাইয়া, আপাতত কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো। আমি আর হৃদ বাকিটা সামলে নেব। তোমার টার্গেট ভুল ছিল। বিজনেসে নয়, আরুষের ঘরে হাত দিতে হবে। ওর সম্মান, ওর ব্যক্তিগত জিনিসে আঘাত করতে হবে। এক মুহূর্ত থেমে, আয়েশা চোখ কুঁচকে হাসল। নৌশাদ হোসেইনের মেয়ে মেহের, তোমার কি মনে হয় সে বাপের রক্ত পায়নি? রশিদের চোখ চকচক করে উঠল। আয়েশা নিঃশব্দে হাসল, ঠোঁটের কোণে নিখাদ শয়তানি। সবচেয়ে বড় দান এখনো আমার হাতে ভাইয়া। মাথা ঠান্ডা রাখো। কাটা দিয়ে কাটা তুলব। আরুষ শেষ হবে কিন্তু নৌশাদের মেয়ের হাতে। চলবে।
তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।